আরে আঙ্কেল, কুলির জন্য চিন্তা করছেন কেন? আমরা আছি না? এই আকাশ, রনি শোন, সব মালপত্তর সাবধানে পাঁচতলায় তোল। খবরদার, একটা আঁচড় যেন না লাগে। দরকার নেই, আমরা কুলি ডেকে নিব। আপনারা কষ্ট করবেন কেন? কষ্টের কি আছে আপু? প্রতিবেশী হিসেবে এটা তো আমাদের দায়িত্ব। আর আপনার মতো, আপনাদের মতো সম্মানিত ফ্যামিলি আমাদের এলাকায় এসেছে, এটা আমাদের ভাগ্য। আপু, ছেলেটা কিন্তু বেশ হ্যান্ডসাম। দেখছিস কেমন হিরোগিরি দেখাচ্ছে? চুপ কর পিউ, বখাটে মার্কা ছেলে একটা। মাস্তান টাইপের ভাবভঙ্গি আমার একদম পছন্দ না। কি হলো বুঝতে পারছেন না? বলছি আজকে বলবো পাড়ার এক মাস্তান জুনিয়র ছেলে যে এলাকায় আসা এক নতুন সিনিয়র মধ্যবিত্ত পরিবারের মেয়ের জন্য কি পরিমাণ পাগলামি করেছে, আর তাদের প্রেম কাহিনী। চলুন প্রথম থেকে শুরু করি। স্থান শান্তিনগর আবাসিক এলাকা, সময় দুপুর 2:30। তপ্ত রোদের নিচে ধুলোবালি ওড়াউড়ি। এলাকার মোড়েই কাশিম বিয়ার চায়ের দোকান। দোকানের বেঞ্চে বসে আয়েশ করে লেখার চা খাচ্ছে এই এলাকার ত্রাস এবং রাজপুত্র নীল। পরনে কালো শার্টের হাতা গোটানো, চোখে দামি সানগ্লাস, আর গলায় একটা রূপোলি চেইন। এলাকার ছেলেরা তাকে বাঘের মতো ভয় পায়, আবার দেবদূতের মতো মান্য করে। নীলের সাথে বসে আছে তার দুই ছায়া সঙ্গী আকাশ আর রনি। চায়ের কাপে শেষ চুমুক দিয়ে বলে, বুঝলি আকাশ, এই এলাকায় সব সিজন একরকম লাগে কেন রে? লাইফটা একদম পানসে হয়ে গেছে। কোনো নতুন হাঙ্গামা নেই, কোনো নতুন মুখ নেই। আরে বস, হাঙ্গামা তো আপনি নিজেই। আপনি শান্ত থাকলে এলাকাও শান্ত। ঠিক সেই মুহূর্তেই মোড় ঘুরল একটা বিশাল ট্রাক। ট্রাকের উপর সোফা, খাট আর নানা রকমের আসবাবপত্র। ট্রাকের পেছনে একটা রিকশায় বসে আছেন একটা পৌর ব্যক্তি, যার স্ত্রী এবং দুটি মেয়ে। নীল অলস ভঙ্গিতে ট্রাকের দিকে তাকালো, কিন্তু রিকশার দিকে তাকাতেই তার হাতের চায়ের কাপটা টেবিলের উপর স্থির হয়ে গেল। রিকশার সামনের সিটে বসে আছে এক তরুণী, পরনে হালকা নীল রঙের সুতির কামিজ। তার লম্বা কালো চুলের গোছা বাতাসের ঝাপটাই উঠছে। রোদ এসে তার ফর্সা মুখে পড়তেই যেন মুক্তোর মতো চমকাচ্ছে। গম্ভীর মুখ, চোখে একরাশ আভিজাত্য। দিল ফিসফিস করে আকাশকে কনুই দিয়ে গোতা দিয়ে বলে, ওই আকাশ, ওইটা দেখ, দেখলি কিছু? আকাশ হাঁ করে তাকিয়ে বলে, বস, আমি কি স্বপ্ন দেখছি? এ তো দেখছি জ্যান্ত পড়ি। পড়ি না রে গাধা, এ হলো রাজকন্যা। ইস, চুলগুলো দেখছিস? মনে হচ্ছে মেঘের টুকরো। আর চোখ দুটো যেন কোনো গভীর দিঘি। আমি শেষ রে আকাশ, আজ আমি সত্যি সত্যি শেষ। বস, আপনি তো এলাকার মাস্তান। 1 সেকেন্ডে মানুষের হাড়গোড় ভেঙে দেন, আর এখন একটা মেয়ের চুল দেখে গলে আইসক্রিম হয়ে গেলেন। নীল আর দেরি করলো না, সানগ্লাসটা কপালের উপর তুলে দিয়ে লাফ দিয়ে বেঞ্চ থেকে নামলো। ট্রাকটা এসে থামলো নীলদের বাসার ঠিক পাশের গলিটার একটা 5 তলা বিল্ডিং এর সামনে। ট্রাক থেকে নামলেন নায়িকার বাবা মিস্টার জামান। তিনি একজন সরকারি চাকুরিজীবী, কড়া মেজাজের মানুষ। পাশে তার স্ত্রী এবং দুই মেয়ে, বড় মেয়ে অরুণী আর ছোট বোন পিউ। আর এই কুলিগুলো কোথায় গেল? কথা ছিল মালামাল সব উপরে তুলে দিবে, এখন তো দেখছি রাস্তার উপর সব ফেলে রেখে চা খেতে গেছে। বাবা, আমি বলছিলাম কি, মালামালগুলো সাবধানে নেওয়া দরকার, আসবাবপত্রগুলো নতুন কেনা। অরুণীর গম্ভীর কণ্ঠস্বর নীলের কানে যেতেই সে শিহরিত হলো। নীল দ্রুত পায়ে এগিয়ে গেল তাদের দিকে। আকাশ আর রনিও পেছনে দৌড়ে এলো। আসসালামু আলাইকুম আঙ্কেল, নতুন উঠছেন এই এলাকায়? মিস্টার জামান কিছুটা অবাক হয়ে নীলের দিকে তাকালেন। নীলের চেহারা আর চলাফেরা দেখে তাকে সাধারণ কোনো ছেলে মনে হচ্ছে না। হ্যাঁ বাবা, সরকারি বাসা ছেড়ে এখন রিটায়ারমেন্টের আগে এই এলাকাতে একটা ফ্ল্যাট নিলাম, কিন্তু কুলিগুলির তো পাত্তা নেই। তখনই আকাশ বলে সে সব উঠিয়ে দিবে, কিন্তু অরুণী না করে। অরুণীর সরাসরি প্রত্যাখ্যান নীলকে আরো বেশি মুগ্ধ করলো। সে অরুণীর চোখের দিকে তাকিয়ে একটা বাঁকা হাসি দিল। নীল ইশারায় তার আরো 4-5 জন ছেলেকে ডেকে আনলো। শুরু হলো মালামাল তোলা। নীল নিজে একটা ভারী টেবিল কাঁধে নিতে নিতে অরুণীর পাশ দিয়ে যাওয়ার সময় আর চোখে তাকে দেখলো। অরুণী তখন বিরক্তি ভরে অন্যদিকে তাকিয়ে আছে। পিউ অরুণীর কানে ফিসফিস করলো যে নীল খুব হ্যান্ডসাম। আসলে পিউরও ভালো লেগেছে। প্রায় 1 ঘন্টা পরিশ্রমের পর সব মালামাল বাসায় উঠে গেল। নীল ঘামছে, কিন্তু তার মুখে বিজয়ের হাসি। মিস্টার জামান খুবই খুশি হলেন। অনেক ধন্যবাদ তোমাদের। তোমাদের নামটা কি বাবা? আমি নীল আঙ্কেল, এই পাশের বাসাতেই থাকি। যে কোনো প্রয়োজনে জাস্ট একটা ডাক দেবেন।
খুব ভালো লাগলো। এসো ভেতরে এসো, এক কাপ চা খেয়ে যাও। না আঙ্কেল, আজ থাক, আপনার অনেক কাজ, পরে একদিন আসবো। নীল নিচে নেমে এলো, তার পিছু পিছু আকাশ আর রনি। বস, আজ তো আপনি কুলি সেজে গেলেন। এলাকার ডন আজ সোফা বইছে। চুপ কর। ওই হাসি মুখটা, না হাসি তো দেয়নি সে, ওই গম্ভীর মুখটা দেখার জন্য আমি পুরো ট্রাক মাথায় নিয়ে 5 তলায় উঠতে পারি। ওই মেয়েটার নাম কি রে? জানতেই হবে। নীল নিজের বিশাল অট্টালিকায় ফিরে এলো। তার বাবা নামকরা ব্যবসায়ী, যদিও তিনি এখন তাদের কালো অতীত, কিন্তু নীল একটু মাস্তান টাইপের স্বাধীন চেতা। সে রুমে গিয়ে এসির নিচে টান টান হয়ে শুয়ে অরুণীকে কল্পনা করতে লাগলো। তার চোখের সামনে বারবার অরুণের সেই উড়ন্ত চুলগুলো ভেসে উঠছে। এমন সময় তার মা ঘরে ঢুকলেন। মা নীলকে খুব ভালোবাসেন। কিরে বাবা, আজ নাকি রোদের মধ্যে মালপত্র বলছিস? শরীর ঠিক আছে তো? কেন বলছিস ওসব? রনি শুনলাম বললো। নীল মায়ের কোলে মাথা রেখে, মা, আমি মনে হয় কোনো অসুখে পড়েছি। হৃৎপিণ্ডের ভেতর কেমন জানি ড্রাম বাজছে। মা ছেলের চুলে হাত বুলিয়ে দিয়ে বলে, কি হয়েছে বলতো আমার সোনা ছেলেটার? কাউকে পছন্দ হয়েছে? মা, আমাদের পাশের বাসায় এক রাজকন্যা এসেছে, খুব গম্ভীর কিন্তু অদ্ভুত সুন্দর। আমি ওকে চাই মা। নীল, তুই যা চাইবি তাই পাবি। তুই আমার একমাত্র ছেলে, তোর ইচ্ছাই সব। আগে মেয়েটার মন জয় করার চেষ্টা কর। জোর করে কিছু হয় না। ঠিক বলেছ মা। নীল মনে মনে প্রতিজ্ঞা করলো অরুণীকে সে নিজের করেই ছাড়বে। সন্ধ্যাবেলা আকাশটা লালচে হয়ে এসেছে। অরুণী আর পিউ নিচে নেমেছে এলাকার চায়ের দোকানের দিকটা দেখার জন্য। তারা ভাবলো একটু চা খাবে এবং এলাকাটা ঘুরে দেখবে। নীল আগে থেকেই দোকানের মোড়ে দাঁড়িয়েছিল। অরুণীকে দেখেই তার বুকের ভেতর আবার সেই ড্রাম বাজতে শুরু করলো। অরুণী আর পিউ দোকানের সামনে আসতেই দোকানদার কাশেম মিয়া তথস্থ হয়ে গেল। আইসেন মা, বসেন। কি দিমু? 2 কাপ লিকার চা দিন। নীল ধীর পায়ে অরুণীর পাশে গিয়ে দাঁড়ালো। অরুণী তাকে দেখেই মুখটা ঘুরিয়ে নিল। আপু, এখানকার লিকার চায়ের চেয়ে দুধ চা বেশি ভালো, ট্রাই করে দেখতে পারেন। অরুণী কোনো জবাব দিল না। সে যেন নীলকে দেখতেই পাচ্ছে না। আপনি বড্ড গম্ভীর, পাড়া প্রতিবেশীর সাথে একটু কথা বললে কি খুব ক্ষতি হবে? অরুণী তীব্র দৃষ্টিতে নীলের দিকে তাকিয়ে বলে, দেখুন, আপনি আমাদের সাহায্য করেছেন, তার জন্য ধন্যবাদ। তার মানে এই নয় যে আপনি সব জায়গায় ইন্টারফেয়ার করবেন। আমরা চা খেতে এসেছি, চা খেয়ে চলে যাব। দয়া করে ডিস্টার্ব করবেন না তো। নীল একটুও দমে গেল না, বরং তার রোম্যান্স আরো বেড়ে গেল। সে মনে মনে ভাবলো, যত ইগনোর করবা ততই আমার জেদ বাড়বে জান। ডিস্টার্ব করছি না তো, জাস্ট হেল্প করার চেষ্টা করছি, নতুন তো তাই। অরুণী চা শেষ করে পিউয়ের হাত ধরে দ্রুত বাসার দিকে হাঁটতে শুরু করলো। যাওয়ার সময় পিউ আর চোখে একবার নীলের দিকে তাকিয়ে হাসলো, কিন্তু অরুণী একবার পিছনে ফিরে তাকালো না। নীল দোকানের বেঞ্চে বসে রইল। তার মনে এখন শুধু একটাই গান বাজছে। সিনিয়র মেয়ে যখন বউ হবে তখন এই ইগনোরেন্স কোথায় যাবে? পরের দিন শান্তিনগর আবাসিক এলাকার সকালটা অন্য দিনের তুলনায় একটু বেশিই চনমনে। ভোরের কুয়াশা কাটতে না কাটতেই সূর্য তার তেজ ছড়াতে শুরু করেছে। অরুণীদের নতুন বাসায় আজ রান্নাবান্নার ধুম, কারণ আজ অরুণীর বিসিএস কোচিংয়ের প্রথম দিন। সকাল 8টা বাজতেই অরুণী তৈরি হয়ে নিল। পরনে একটা ঘিয়ে রঙের সালোয়ার কামিজ, কাঁধে ল্যাপটপ ব্যাগ, চুলগুলো আজ আর ছেড়ে রাখেনি, একটা শক্ত খোপা করেছে গাম্ভীর্য বজায় রাখার জন্য। নিচে নামতেই অরুণের মেজাজটা খিটখিটে হয়ে গেল। গেটের ঠিক উল্টো পাশে নিচের চকচকে ইয়ামাহা R15 বাইকটা নিয়ে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে নীল। পরনে একটা নেভি ব্লু টি শার্ট আর ডেনিম, চোখের নিচে চিরচেনা সানগ্লাস। ওকে দেখা মাত্রই অরুণী দীর্ঘশ্বাস ফেলে নিজের হাঁটার গতি বাড়িয়ে দিল। অরুণী দ্রুত পায়ে বড় রাস্তার দিকে এগোচ্ছে। পেছন থেকে বাইকের ইঞ্জিনের গর্জন শোনা গেল। নীল ধীর গতিতে বাইক চালিয়ে অরুণীর সমান্তরালে চলে এলো। গুড মর্নিং সিনিয়র। এত সকালে কোথায় যাওয়া হচ্ছে? রোদ তো বেশ কড়া, ত্বকের 12টা বেজে যাবে তো। অরুণী কোনো উত্তর দিল না। কানে হেডফোন গুঁজে দিয়ে সে যেন প্রমাণ করতে চাইল নীল নামের কোনো অস্তিত্বই তার আশেপাশে নেই। নীল একটু হাসলো। সে বাইকের পিকআপ বাড়িয়ে অরুণীর একটু সামনে গিয়ে আবার গতি কমিয়ে দিল। শুনুন, শান্তিনগরের এই রাস্তাটা খুব একটা সুবিধার না, রিক্সা পাওয়া দুষ্কর। আমার পেছনে বসুন, 2 মিনিটে পৌঁছে দেব, কোনো চার্জ লাগবে না।
প্রতিবেশী হিসেবে ফ্রি সার্ভিস। অরুণী হঠাৎ দাঁড়িয়ে পড়ল, কান থেকে হেডফোনটা টেনে খুলে তীব্র চোখে নীলের দিকে তাকালো। আপনার সমস্যাটা কি বলুন তো? গতকাল থেকে দেখছি আপনি ছায়ার মতো আমার পেছনে লেগে আছেন। আপনার কি খেয়ে দিয়ে কোনো কাজ নেই? নীল বাইক থামিয়ে সানগ্লাসটা নাকের ওপর নামিয়ে বলে, কাজ তো অনেক আছে, কিন্তু আপনার মতো একজন গুণী মানুষের নিরাপত্তা নিশ্চিত করাটাও তো আমার নাগরিক দায়িত্বের মধ্যে পড়ে, তাই না? নাগরিক দায়িত্ব নিজের কাছে রাখুন। আমি আমার ব্যবস্থা নিজেই করতে পারি। আর শুনুন নীল সাহেব, আপনি নিজেকে মাস্তান ভাবেন সেটা আপনার এলাকায় দেখাবেন। আমার সাথে এই সস্তা হিরোগিরি করবেন না। এটা আমার শেষ সতর্কবার্তা। হ্যাঁ, সতর্কবার্তা? সিনিয়ররা তো উপদেশ দেয়, আপনি তো দেখি হুমকি দিচ্ছেন। আচ্ছা যান, লিফট দেব না, কিন্তু একটা কথা মনে রাখবেন, আপনি যত বেশি রাগ করেন আপনার নাকের ডগাটা তত বেশি লাল হয়। তখন আপনাকে সিনিয়রের চেয়ে বেশি পিচ্ছি লাগে। অরুণীর রাগে গজগজ করতে করতে একটা চলন্ত রিকশায় উঠে পড়ল। নীল বাইকের ওপর বসে মুচকি হাসতে হাসতে অরুণীর চলে যাওয়া দেখলো। জেদটা বড্ড বেশি যান, কিন্তু এই জেদ ভাঙার মজাই আলাদা। শহরের কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি বিশাল হলরুমে পিনপতন নীরবতা। অরুণী একটা কোণার টেবিলে বসে মোটা মোটা বইয়ের ভেতরে ডুবে আছে। তার মনোযোগ আজ খুব বেশি, কারণ সামনেই পরীক্ষা। হঠাৎ তার সামনের চেয়ারটা টেনে কেউ একজন বসলো। অরুণী মুখ না তুলেই ভাবলো অন্য কোনো পাঠক হবে, কিন্তু বাতাসের সাথে ভেসে আসা পরিচিত পারফিউমের কড়া গন্ধটা তাকে সজাগ করে দিল। অরুণী মাথা তুলে দেখলো নীল একটা মোটা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর বই উল্টো করে ধরে গম্ভীর মুখে পড়ার ভান করছে। নীল আজ একটা সাদা শার্ট পরে এসেছে, চুলগুলো পরিপাটি করে আঁচড়ানো। অরুণী ফিসফিস করে, আপনি এখানেও এসেছেন? আপনি কি পিছু নেওয়া ছাড়বেন না? নীল বই থেকে চোখ না সরিয়ে নিচু স্বরে বলল, লাইব্রেরি কি আপনার বাবার কেনা সম্পত্তি? আমি জ্ঞান অর্জন করতে এসেছি। ইঞ্জিনিয়ার মানুষ, একটু পড়াশোনা না করলে চলে? বইটা উল্টো করে ধরে কেউ পড়াশোনা করে বলে আমার জানা নেই। নীল অপ্রস্তুত হয়ে বইটা সোজা করে নিল। ও, এটা তো আসলে ডিজাইন চেক করছিলাম। আপনি আপনার কাজ করুন, আমাকে ডিস্টার্ব করবেন না। অরুণী বিরক্ত হয়ে আবার বইয়ে মন দিল। ঘণ্টাখানেক পর অরুণী যখন পানির তৃষ্ণায় পাশের ওয়াটার ফিল্টারের দিকে গেল, নীল চট করে পকেট থেকে একটা ছোট নীল রঙের চিরকুট বের করে অরুণীর ডায়েরির ভেতরে গুজে দিল। অরুণী ফিরে এসে যখন ডায়েরিটা খুলল, চিরকুটটা তার কোলে পড়ল। সেখানে লেখা, এত পড়লে তো চশমার পাওয়ার বেড়ে যাবে, তখন আমাকে চিনবেন কিভাবে? চোখ দুটোকে একটু বিশ্রাম দিন, রাজকন্যা। অরুণী চিরকুটটা মুছড়ে ডাস্টবিনে ফেলে দিল। তার হৃদস্পন্দন কি একটু বেড়ে গেল? কারণ কেউ তাকে এভাবে কখনো বলেনি, না একটা স্রেফ রাগ। সে নিজেকে বারবার এটাই বোঝালো, কিন্তু নীলের এই নাছোড়বান্দার স্বভাব তাকে ভাবিয়ে তুলছে। বিকেল বেলা অরুণীর ছোট বোন পিউ স্কুল থেকে ফিরছিল। মোড়ের মাথায় এলাকার কিছু বখাটে ছেলে, যারা নীলের বিরোধী গ্রুপের বলে পরিচিত, তারা পিউকে উদ্দেশ্য করে নোংরা মন্তব্য করছিল। কিরে পিচ্ছি, বড় বোনটা তো খুব দেমাগি, তুইও কি তাই? আরে না, ছোটটা তো দেখি কিউট আছে, চল একটু চাকে আসি। পিউ ভয়ে কাঁপছিল। ঠিক তখনই নীলের বাইকের হর্ন শোনা গেল। নীল আর তার সাথে আকাশ আর রনি সেখানে এসে থামলো। নীল বাইক থেকে নেমেই কোনো কথা না বলে লিডার ছেলেটার কলার ধরলো। আমার এলাকায় ঢুকে আমার প্রতিবেশীকে ডিস্টার্ব করিস? সাহস তো কম না তোদের? শুরু হলো এলাহি মারপিট। নীল একাই তিনজনকে মাটিতে শুইয়ে দিল। রক্তারক্তি কাণ্ড। ঠিক সেই মুহূর্তেই অরুণী রিক্সা করে ওই পথ দিয়ে ফিরছিল। সে শুধু দেখলো নীল হিংস্রভাবে একটা ছেলেকে পেটাচ্ছে। অরুণীর মনে হলো নীল আসলেও একটা গুন্ডা, যে অকারণে মারামারি করে পরিবেশ নষ্ট করছে। সে রিক্সা থেকে নেমে পিউকে টেনে নিয়ে বাসার দিকে হাঁটতে লাগলো। নীল পেছন থেকে ডাকলো, পিউ, ঠিক আছিস? অরুণী উত্তর দিল না। পিউকেও কথা বলার সুযোগ দিল না, বরং পিউকে ধমক দিয়ে ভেতরে নিয়ে গেল। রাতে নীলদের গেটে নক করলো অরুণী। নীল গেট খুলতেই অরুণী শুরু করলো, আপনার লজ্জা করে না রাস্তায় এইভাবে ভণ্ডামি করতে? আপনি জানেন ওই ছেলেগুলোর কি অবস্থা হয়েছে? আপনাদের মতো ছেলেদের জন্য এই সমাজটা নষ্ট হচ্ছে। আপনি কি জানেন আমি কেন মেরেছি? জানার প্রয়োজন নেই। মাস্তানি করার জন্য কোনো যুক্তি যথেষ্ট নয়। ভবিষ্যতে আমার বা আমার পরিবারের আশেপাশে আপনাকে যেন না দেখি। নীল চুপ করে রইল। সে একবারও বলল না যে সে পিউকে বাঁচিয়েছে। অরুণী চলে যাওয়ার পর আকাশ বলল, বস বলে দিলেন না কেন? নীল শুধু হাসলো।
দরকার নেই। ও আমাকে গুন্ডা ভাবছে ভাবুক, অন্তত ওর বোন তো নিরাপদে আছে। রাত থেকে আকাশ মেঘলা ছিল। অরুণী নীলের সাথে কথা বলে একটু বাজারে গেল দরকারে। সে যখন বাজার থেকে ফিরছিল হঠাৎ মুষলধারে বৃষ্টি নামলো। পুরো রাস্তা মুহূর্তেই ফাঁকা হয়ে গেল। অরুণীর কাছে ছাতা নেই, সে একটা দোকানের শেডের নিচে দাঁড়িয়ে ভিজছিল। হঠাৎ একটা কালো রঙের হেরিয়ার গাড়ি এসে তার সামনে থামলো। কাঁচ নামতেই দেখা গেল নীল ড্রাইভিং এর সিটে। উঠে পড়ুন, এই বৃষ্টি সহজে থামবে না। বলেছি না আপনার সাহায্য আমার লাগবে না। নীল কথা বাড়ালো না। সে গাড়ি থেকে ছাতা নিয়ে নেমে এলো। সে নিজে পুরো ভিজছে, কিন্তু ছাতাটা অরুণীর মাথার ওপর ধরলো। বাসা পর্যন্ত পৌঁছে দিচ্ছি, কোনো কথা বলবেন না, জাস্ট হাঁটুন। অরুণী লক্ষ্য করলো নীল ছাতাটা এমন ভাবে ধরেছে যাতে এক ফোঁটা পানিও অরুণীর গায়ে না লাগে, অথচ নীলের বাম পাশটা পুরো ভিজে গেছে। সারাটা পথ নীল একটি শব্দও করলো না। তার সেই চিরচেনা দুষ্টুমি আজ নেই, মুখটা খুব গম্ভীর। অরুণীর কেন যেন খুব অপরাধ বোধ হলো। যে ছেলেটাকে সে একটু আগে গুন্ডা বলে গালি দিয়ে এলো, সেই ছেলেটাকেই তাকে এইভাবে আগলে রাখছে। বাসার গেটে পৌঁছে নীল ছাতাটা অরুণীর হাতে দিয়ে দিল। এটা রাখুন, আপনার জ্বর আসলে কোচিং মিস হবে। গুড নাইট সিনিয়র। নীল ভিজে একাকার হয়ে নিজের বাসার দিকে চলে গেল। অরুণী অনেকক্ষণ গেটে দাঁড়িয়ে নীলের যাওয়ার পথের দিকে তাকিয়ে রইল। পরদিন সকালে অরুণীদের বাসায় বেল বাজালো। অরুণী দরজা খুলতেই দেখলো এক অত্যন্ত মার্জিত এবং সুন্দরী ভদ্রমহিলা দাঁড়িয়ে আছেন। তার হাতে একটা কাচের বাটি। মা, আমি পাশের বাসা নীলের মা। নীল বলল তোমাদের পরিবারটা খুব ভালো, নতুন উঠেছো, ভাবলাম একটু পাশ দিয়ে আসি আর পরিচিত হই। অরুণী অপ্রস্তুত হয়ে তাকে ভেতরে ডাকলো। অরুণীর মা এবং নীলের মা দ্রুত গল্পে মেতে উঠলেন। জানেন ভাবে, আমার ছেলেটা একটু জেদি আর ডান পিঠে, কিন্তু ওর মনটা খুব পরিষ্কার। এলাকার মানুষের বিপদেও সবার আগে ছুটে যায়। কাল রাতেও ভিজে বাসা ফিরেছে। ওর খুব জ্বর, কিন্তু তবু হাসিমুখে বলল, মা, কার উপকার করতে পেরেছি এটাই বড় কথা। পিউকে তো ও বাঁচালো, পিউ বলেনি? অরুণী পাশের ঘরে দাঁড়িয়ে সব শুনছিল। তার বুকটা ধক করে উঠল। সে বুঝতে পারল কালকের মারামারি এবং বৃষ্টির ঘটনা দুটোর পেছনেই নীলের একটি নিঃস্বার্থ রূপ ছিল, যা সে দেখতে ভুল করেছে। অরুণী নিজের ঘরে গিয়ে জানালার পর্দাটা সরালো। দেখলো পাশের বাসার বারান্দায় নীল একটা কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছে। তার মুখটা ফ্যাকাশে। নীলও জানালা দিয়ে অরুণীর দিকে তাকালো। এবার নীল হাসলো না, শুধু একটা করুণ দৃষ্টিতে তাকিয়ে চোখ সরিয়ে নিল। অরুণী মনে মনে ভাবলো, এই মাস্তান ছেলেটা কি আসলেও আমার গাম্ভীর্যের দেওয়াল ভেঙে দিচ্ছে? ওর জন্য হঠাৎ বুকের ভেতরে এমন লাগছে কেন? না, এটা হতে পারে না। ও আমার চেয়ে ছোট, ও অবাধ্য, কিন্তু কেন ওর জন্য আজ আমার মনটা খারাপ লাগছে? শান্তিনগরের আকাশে তখন মেঘ কেটে রোদ উকি দিচ্ছে। ঠিক যেমন অরুণীর মনে নীলের জন্য জমতে থাকা মেঘগুলো ধীরে ধীরে কাটতে শুরু করেছে। কিন্তু এই প্রেমের পথ যে আরো অনেক দীর্ঘ এবং কণ্টকাকীর্ণ, তা তারা দুজনেই জানে না। শান্তিনগর আবাসিক এলাকায় রাত নামে মন্থর গতিতে। গত দুদিনের জ্বরে নীলের শরীরটা ভেঙে এসেছে, কিন্তু তার মনের জেদ যেন আরো কয়েক গুণ বেড়ে গেছে। লিকার চায়ের দোকানে নীল নেই দেখে এলাকাটা কেমন যেন নিঝুম হয়ে আছে। ওদিকে অরুণীর মনের ভেতরে এক বিচিত্র অস্থিরতা। সে তার পড়ার টেবিলের সামনে বসে আছে, সামনে বিসিএস প্রিলিমিনারির মোটা বই খোলা, কিন্তু গত 1 ঘন্টা ধরে সে একই পাতায় আটকে আছে। তার চোখের সামনে বারবার ভেসে উঠছে সেই দৃশ্যটা। নীল পুরো ভিজে তার মাথায় ছাতা ধরে আছে, আর নিজের বাম পাশটা বৃষ্টিতে একাকার হয়ে আছে। রাতের অন্ধকার গভীর হচ্ছে। অরুণী তার জানালার পর্দাটা একটু সরালো। পাশের বিশাল অট্টালিকার 2য় তলার ওই বারান্দাটা দেখা যাচ্ছে। সেখানে কোনো আলো নেই। অরুণী জানে নীল ওখানেই থাকে। অরুণীর মা পাশ দিয়ে যাওয়ার সময় বলে গেলেন, জানিস অর্নি, পাশের বাসার ওই ছেলেটার নাকি খুব জ্বর। ওর মা এসেছিলেন, বেচারা খুব দুশ্চিন্তা করছিলেন। ছেলেটা নাকি কাল রাতে অনেকক্ষণ ভিজেছিল। অরুণীর বুকের ভেতরটা কেমন যেন খচখচ করে উঠল। সে জানে কেন নীল ভিজেছিল। নিজের ডায়েরিটা বন্ধ করে এসে রান্নাঘরে গেল। মা তখন শুতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। মা, ঘরে কি তুলসী পাতা আর আদা আছে? আমি ভাবলাম একটু কাড়া বানাই। আমারও গলাটা কেমন যেন খুসখুস করছে। হ্যাঁ আছে রে মা, ফ্রিজের নিচে তাকে দেখ, বানালে একটু বেশি করে বানাস, পাশের বাসায় পাঠিয়ে দেওয়া যাবে। অরুণী খুব মনোযোগ দিয়ে কাড়া তৈরি করলো।
কিন্তু সেটা কোনো বাটিতে নয়, বরং একটি কাচের ফ্ল্যাক্সে ভরে ফেললো। তার হাত কাঁপছে। সে কি আসলেও এই বকাটে ছেলেটার জন্য চিন্তা করছে? না, এটা তো স্রেফ মানবিকতা। কেউ তার জন্য ভিজে অসুস্থ হয়েছে, তাকে সাহায্য করাটা তো তার নৈতিক দায়িত্ব। পরদিন সকালে নীল তার রুমের বারান্দায় বসেছিল। তার ফ্যাকাশে মুখে আজ দুষ্টুমির লেশমাত্র নেই। ঠিক তখনই অরুণীদের বাসার কাজের মেয়েটা এসে একটা ফ্ল্যাক্স আর কিছু পথ্য দিয়ে গেল। নীলের মা জিজ্ঞেস করলেন, কে পাঠালো রে? মেয়েটি শুধু বলল, ছোট আপা দিয়েছে। কোনো ছোট আপা? আরে ওই যে নতুন আপাটা। নীল বুঝলো এটা অরুণের কাজ। সে ফ্ল্যাক্সটা হাতে নিয়ে এক চিলতে হাসলো। তার মনে হলো এই এক ফ্ল্যাক্স কাড়া খাওয়ার পর তার শরীর কেন, তার আত্মা পর্যন্ত সুস্থ হয়ে গেছে। দুদিন পর নীল যখন রাস্তায় বের হলো, অরুণী কোচিংয়ে যাওয়ার জন্য রিক্সা খুঁজছিল। নীল তার বাইক নিয়ে দূরে দাঁড়িয়েছিল। অরুণী ভাবলো নীল হয়তো আবার কাছে এসে বিরক্ত করবে, কিন্তু না, নীল এবার কাছে এলো না। সে অরুণীর রিক্সা থেকে অন্তত 20 হাত দূরত্ব বজায় রেখে বাইক চালাতে শুরু করলো। অরুণী রিক্সায় বসে আর চোখে পেছনে তাকালো। নীল বাইক চালাচ্ছে, কিন্তু তার চোখ সামনের দিকে। সে এমন ভাব করছে যেন অরুণী তার সামনে নেই। এই যে হঠাৎ করে দূরত্ব বজায় রাখা, এটা অরুণীকে কেন যেন বেশ ভাবিয়ে তুললো। আগে নীল বিরক্ত করলে সে বকার সুযোগ পেত, কিন্তু এখন নীল চুপচাপ ছায়ার মতো পেছনে থাকছে। অরুণীর মনে হলো নিঃশব্দতা বুঝি চিৎকারের চেয়েও বেশি শক্তিশালী। অরুণীর কোচিং সেন্টারটা শহরের ব্যস্ততম মোড়ে। সেখানে পড়ার চেয়ে আড্ডাবাজি বেশি হয়। কোচিংয়ের এক সিনিয়র টিউটর, নাম তার রাফাত। রাফাত একটু প্রভাবশালী পরিবারের ছেলে এবং তার নজর অরুণীর ওপর পড়েছে। অরুণী যখন ক্লাস থেকে বের হয়, রাফাত প্রায়ই তাকে লিফট দেওয়ার প্রস্তাব দেয়, নয়তো অহেতুক কথা বলার চেষ্টা করে। অরুণী, আপনার ওই টপিকটা মনে হয় ক্লিয়ার হয়নি। আজ বিকেলে কি একটু লাইব্রেরিতে বসবেন? আমি বুঝিয়ে দেব। ধন্যবাদ রাফাত ভাই, আমি নিজেই বুঝতে পারবো, আর আমার হাতে একদম সময় নেই। রাফাত দমে যাওয়ার পাত্র নয়। সে অরুণীর পথ আগলে দাঁড়ালো। আরে এত ইগো কিসের? জুনিয়রদের তো হেল্প করাই আমাদের কাজ। চলুন না, কফি খেতে খেতে কথা বলি। অরুণী দেখলো কোচিংয়ের গেটের উল্টো পাশে নীল বাইকের ওপর বসে আছে। নীল সব দেখছে, কিন্তু সে তেড়ে এলো না। সে শুধু শান্তভাবে সানগ্লাসটা পরে নিয়ে ফোন টিপছে। অরুণী মনে মনে ভাবলো, কই, এই ছেলে তো এখন কোনো মাস্তানি করছে না। রাফাত ভাই ডিস্টার্ব করছে দেখে ও চুপ করে আছে কেন? সেদিন বিকেলে অরুণী যখন বাসায় ফিরছিল, সে দেখলো কোচিংয়ের গলিটার শেষে নীল আর রাফাত মুখোমুখি দাঁড়িয়ে। অরুণী ঝোপের আড়ালে দাঁড়িয়ে দেখলো কি হয়। নীল রাফাতের গায়ে হাত তুলল না। সে শুধু রাফাতের খুব কাছে গিয়ে নিচু স্বরে কিছু বলল। রাফাতের চেহারা মুহূর্তেই ফ্যাকাশে হয়ে গেল। নীল পকেট থেকে একটা ছবি বের করে রাফাতকে দেখালো। রাফাত থরথর করে কাঁপতে শুরু করলো। শান্তিনগরের ওই মেয়েটার উপর নজর দেওয়া মানে আগুনের উপর বসা। কালকের মধ্যে যদি তোকে এই কোচিংয়ে না দেখি, তবে তোর ওই গোপন স্ক্যান্ডালের ফাইলটা তোর বাবার কাছে পৌঁছে দেব, বুঝলি? রাফাত মাথা নিচু করে সেখান থেকে পালিয়ে গেল। পরদিন থেকে রাফাত আর কোচিংয়ে এলো না। অরুণী অবাক হলো। সে ভাবতে লাগলো রাফাত বুঝি অন্য কোথাও বদলি হয়েছে। কিন্তু সে লক্ষ্য করলো নীল কোচিংয়ের বাইরে আগের মতোই বাইক নিয়ে দাঁড়িয়ে আছে। অরুণী নীলের সামনে গিয়ে দাঁড়ালো। রাফাত ভাই কেন আসছে না? আপনি কিছু জানেন? আমি কি করে জানবো সিনিয়র? আমি তো বখাটের ছেলে, মাস্তানি নিয়ে থাকি। পড়ার খবর কি আর রাখি? নীলের কণ্ঠে কোনো অভিযোগ নেই, শুধু এক অদ্ভুত নির্লিপ্ততা। অরুণী বুঝতে পারলো নীল মুখ ফুটে কোনোদিন বলবে না সে অরুণীকে বিপদ থেকে বাঁচিয়েছে। এই নীরবতা অরুণীর গাম্ভীর্যের দেওয়ালে এক অদৃশ্য হাতুড়ির মতো আঘাত করতে শুরু করলো। অরুণী এরপর লাইব্রেরিতে গেল। লাইব্রেরির ভেতরটা আজ খুব থমথমে। অরুণী তার সিটে বসে এক মনে সংবিধানের ধারাগুলো মুখস্থ করছে। সে লক্ষ্য করলো নীল তার থেকে 3টে টেবিল দূরে বসে একটা ল্যাপটপ নিয়ে কাজ করছে। নীল একবারও অরুণীর দিকে তাকাচ্ছে না, কিন্তু অরুণীর কেন যেন পড়াশোনায় মন বসছে না। সে বারবার আর চোখে নীলকে দেখছে। নীলকে আজ বেশ প্রফেশনাল লাগছে। পরনে একটা ফর্মাল শার্ট, চোখে নীল আলো প্রতিরোধী চশমা। অরুণী যখন কোনো একটা আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ের বই খুঁজছিল, সে দেখলো কাঙ্ক্ষিত বইটি লাইব্রেরিতে নেই। সে হতাশ হয়ে নিচের টেবিলে ফিরে এলো। কিছুক্ষণ পর নীল টেবিল থেকে উঠে গেল। অরুণী ভাবলো নীল চলে যাচ্ছে,
কিন্তু 5 মিনিট পর নীল ফিরে এলো এবং নিঃশব্দে অরুণীর টেবিলে 3টে বই রেখে নিজের জায়গায় গিয়ে বসলো। অরুণী বইগুলো দেখে চমকে উঠল। এগুলোই সে খুঁজছিল। সে নীলের দিকে তাকালো। নীল ল্যাপটপে ডুবে আছে। অরুণী বইগুলো নিয়ে নীলের টেবিলের সামনে গেল। ধন্যবাদ, কিন্তু আপনি জানলেন কি করে আমি এগুলো খুঁজছিলাম? নীল ইশারায় লাইব্রেরির নিরাপত্তা বজায় রাখতে বলল। সে তার ফোনের নেটপ্যাডে লিখলো। আপনার চোখের বিরক্তি বলে দিচ্ছিল আপনি কিছু পাচ্ছেন না। এই বইগুলো সহজ, আপনার কাজে লাগবে। অরুণী চিরকুটটা পরে নীলের দিকে তাকালো। নীল তখন আবার ল্যাপটপে ব্যস্ত। অরুণী কেন যেন নিজের গম্ভীর ভাবটা ধরে রাখতে পারছিল না। সে চিরকুটের নিচেই লিখলো। নীল লিখে পাঠালো। আপনি কি সব সময় মানুষের মন পড়ার চেষ্টা করেন? সবার না, শুধু একজনের। অরুণী আর উত্তর দিল না। সে নিজের টেবিলে ফিরে এলো। তার মনে হলো নীল মুখে কিছু না বললেও তার প্রতিটি কাজ অরুণীকে ঘিরে আবর্তিত হচ্ছে। নীলের এই নিঃশব্দ পাগলামি অরুণীর মনে এক বিচিত্র ভালো লাগার সৃষ্টি করলো, যা সে নিজের কাছেও স্বীকার করতে পারছে না। পরদিন অরুণীদের বাসায় মেহমান আসার কথা। অরুণীর দূর সম্পর্কের এক ফুপা তার বড় ছেলের জন্য অরুণীর বিয়ের প্রস্তাব নিয়ে আসছেন। অরুণীর বাবা মিস্টার জামান পাত্রের খবর শুনে বেশ উৎসাহী, কিন্তু অরুণী এই মুহূর্তে করতে চায় না। সে বিসিএস দিয়ে নিজের কেরিয়ার করতে চায়। বিকেলে 2টি পাঁচারো গাড়ি অরুণীদের বাসার সামনে এসে থামলো। মেহমানরা নামলেন। অরুণী নিজের ঘরে বসে বিরক্তিতে কপাল কুঁচকে আছে। ঠিক সেই সময় গেটের বাইরে বাইকের বিকট শব্দ শোনা গেল। নীল আর তার বন্ধুরা বিশাল এক বাহিনী নিয়ে গেটের সামনে দাঁড়িয়ে। পাত্রের বাবা গাড়ি থেকে নামতেই নীল এগিয়ে গেল। সালাম আঙ্কেল, আপনারা কি জামান সাহেবের বাসায় এসেছেন বিয়ে শাদির কথাবার্তা বলতে? হ্যাঁ বাবা, কেন? নীল একটু নাটকীয় ভঙ্গিতে বলে। আঙ্কেল, এলাকাটা কিন্তু খুব একটা ভালো না, বিশেষ করে এই ফ্যামিলির পেছনে কিন্তু অনেক ঝামেলা আছে। এলাকার বড় মাস্তান এই বাড়ির বড় মেয়েকে পছন্দ করে। আপনারা যদি এই প্রস্তাব নিয়ে এগোতে চান তবে কিন্তু আপনাদের নিরাপত্তার দায়িত্ব আমরা নিতে পারবো না। পাত্রের বাবা ভয় পেয়ে গেলেন। নীল তার কোমরে থাকা একটি খেলনা পিস্তলের হাতল এমনভাবে দেখালো যেন সেটা আসল। পাত্রের পরিবার তড়িঘড়ি করে গাড়ি ঘুরিয়ে ওখান থেকে বিদায় নিল। মিস্টার জামান বাইরে এসে দেখলেন গাড়ি চলে যাচ্ছে। তিনি নীলকে দেখে রেগে গেলেন। অরুণীও ছাদে দাঁড়িয়ে সব দেখছিল। সে নিচে নেমে এলো। নীল, আপনি কি সব সময় নিজের মাস্তানি দেখাবেন? আপনি জানেন আপনি আমার বাবার মান সম্মান নিয়ে ছিনিমিনি খেলছেন। আঙ্কেল তো মান সম্মান বাঁচানোর জন্যই বিয়ের প্রস্তাব খুঁজছিলেন। আমি তো শুধু একটা বিপদ থেকে বাঁচালাম। পাত্রের বংশের ইতিহাস কি জানতেন? ওর বাবা 3টে বিয়ে করেছে আর পাত্র নিজে ড্রাগ অ্যাডিক্ট। আমি না থামালে আঙ্কেল হয়তো ভুল জায়গায় মেয়ে দিতেন। নীল কোনো তর্কে গেল না। সে শুধু তার বন্ধুদের নিয়ে চলে গেল। অরুণী স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। সে জানতো না নীলের নেটওয়ার্ক এত দূর বিস্তৃত। সে রাগে নয়, বরং এক বিচিত্র বিস্ময়ে নীলের যাওয়ার পথের দিকে তাকিয়ে রইল। তার মনে হলো নীল তাকে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলছে, অথচ নীল একটিবারও তাকে ভালোবাসি বলেনি। রাত 3টে, চারিদিকে শুনশান নীরবতা। হঠাৎ অরুণীর বাসা থেকে কান্নার আওয়াজ পাওয়া গেল। মিস্টার জামান হঠাৎ করে বুকে প্রচন্ড ব্যথা অনুভব করছেন। অরুণী আর পিউ দিশেহারা। তারা অ্যাম্বুলেন্সে ফোন করছে, কিন্তু কোনো অ্যাম্বুলেন্স আসছে না। অরুণী রাস্তায় নেমে এলো সাহায্যের আশায়। গভীর রাতে রাস্তায় কোনো রিক্সা বা গাড়ি নেই। ঠিক সেই সময় একটা হেডলাইটের তীব্র আলো অরুণীর চোখে পড়ল। নীল তার বিশাল কালো হেরিয়ার গাড়িটা নিয়ে ঠিক অরুণীর সামনে ব্রেক কষল। সে গাড়ি থেকে নেমেই দেখলো অরুণী কাঁদছে। নীল কোনো কথা জিজ্ঞেস করলো না। সে সরাসরি অরুণীদের ফ্ল্যাটে উঠে গেল এবং মিস্টার জামানকে পাঁজাকোলা করে কোলে তুলে নিল। পিউ, আন্টি, আপনারা তাড়াতাড়ি গাড়িতে উঠুন। অরুণী, আপনি সামনের সিটে বসুন। নীল ঝড়ের গতিতে গাড়ি চালাতে শুরু করলো। শহরের সবচেয়ে ভালো হার্ট ফাউন্ডেশনে যখন পৌঁছলো তখন মাত্র 10 মিনিট পার হয়েছে। নীল নিজেই ডাক্তারদের ডাকলো, ট্রলি নিয়ে এলো। মিস্টার জামানকে ওটিতে নেওয়া হলো। নীল করিডোরে বসে রইল। অরুণী তখন এক কোনায় দাঁড়িয়ে কাঁদছে। নীল একটা কফির কাপ এগিয়ে দিল। আঙ্কেল ঠিক হয়ে যাবেন, ডাক্তার বলেছেন সময় মতো আনা হয়েছে। আপনি সব সময় ঠিক সময়ে কি করে হাজির হন? আপনি কি ঘুমান না? আমার ঘুম ওই বনের রাজকন্যার গাম্ভীর্যের নিচে চাপা পড়ে গেছে। আপনি যতক্ষণ শান্তিতে না ঘুমান ততক্ষণ আমার চোখে ঘুম আসা বারণ।
অরুণী নীলের চোখের দিকে তাকালো। সেখানে কোনো মাস্তানি নেই, আছে এক সমুদ্র সমান ভালোবাসা আর দায়িত্ববোধ। অরুণী কফির কাপটা হাতে নিল। সে অনুভব করলো তার এতদিনের তৈরি করা কঠিন প্রাচীরটা আজ ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। সে নীলের হাতটা আলতো করে ছুঁলো। নীল চমকে উঠল। অরুণী কিছু বলল না, শুধু নীলের হাতটা শক্ত করে ধরে রইল। হাসপাতালের সেই করিডোরে ভোরের আলো ফোটার আগে নীল আর অরুণীর অলিখিত প্রেম এক নতুন মোড় নিল। অরুণী বুঝতে পারল সিনিয়র জুনিয়র বা মাস্তান ভদ্রমেয়ের যে দেওয়াল সে তুলেছিল তা ভালোবাসার প্রবল স্রোতে ভেসে গেছে। কিন্তু কেউ মুখে কিছু বলল না। হাসপাতালের করিডোরে একটা অদ্ভুত নিস্তব্ধতা বিরাজ করছে। সাদা দেওয়াল আর ফিনাইল মিশ্রিত করা গন্ধের মাঝেও অরুণী এক বিচিত্র ঘ্রাণ পাচ্ছে। সেই ঘ্রাণটা কোনো ওষুধের নয়, বরং এক আদিম মায়ার। আইসিইউ এর বাইরে লাল বাতিটা নিভেছে কিছুক্ষণ আগে। ডাক্তার জানিয়েছে মিস্টার জামান এখন বিপদ মুক্ত, তবে তাকে অন্তত 3 দিন পর্যবেক্ষণে রাখা হবে। অরুণীর মা বাসায় পিউয়ের কাছে, আর হাসপাতালে অরুণীর সাথে ছায়ার মতো দাঁড়িয়ে আছে শান্তিনগরের সেই অবাধ্য ছেলেটা নীল। রাত তখন 2:30। হাসপাতালের করিডোরে মানুষের আনাগোনা কমে এসেছে। মাঝে মাঝে 2-1জন নার্স দ্রুত পায়ে চলে যাচ্ছেন। অরুণী আইসিইউ এর পাশের প্লাস্টিকের চেয়ারে বসে আছে। তার 2 হাত বরফের মতো ঠান্ডা হয়ে গেছে। টেনশনে আর দৌড়ঝাঁপে সে আজ কিছু খায়নি। নীল এতক্ষণে নিচে ছিল ওষুধের ব্যবস্থা করতে। সে এখন ফিরে এসেছে হাতে একটা পলিথিন ব্যাগ নিয়ে। নীল নিঃশব্দে অরুণীর পাশে এসে দাঁড়ালো। সে দেখলো অরুণী মাথা নিচু করে 2 হাতে মুখ ঢেকে আছে। নীল পকেট থেকে একটা পানির বোতল আর একটা স্যান্ডউইচের প্যাকেট বের করে অরুণীর কোলের উপর রাখলো। খেয়ে নিন, খালি পেটে থাকলে আঙ্কেল সুস্থ হওয়ার আগেই আপনি অসুস্থ হয়ে পড়বেন। অরুণী মাথা তুলল। তার চোখ দুটো লাল হয়ে আছে। সে নীলের দিকে তাকিয়ে দেখলো নীলের শার্টের হাতা গোটানো, চুল এলোমেলো। গত কয়েক ঘন্টা ধরে ছেলেটা এক মুহূর্তের জন্য বসেনি। আমি খেতে পারবো না নীল, গলার কাছে কেমন যেন আটকে আছে। আটকে নেই, ওটা আপনার জেদ। জবরদস্তি করতে চাই না, কিন্তু আঙ্কেল যদি চোখ মেলে আপনাকে এমন ফ্যাকাশে দেখেন তবে ওনার প্রেশার আবার বেড়ে যাবে। সেটা কি আপনি চান? নীলের যুক্তি অরুণীকে চুপ করিয়ে দিল। সে বাধ্য মেয়ের মতো স্যান্ডউইচটা হাতে নিল। খেতে গিয়ে তার চোখে জল চলে এলো। নীল কোনো সান্ত্বনা দিল না। সে শুধু চুপচাপ অরুণীর থেকে 1 হাত দূরে গিয়ে বসলো। করিডোরে নীল আর অরুণীর মাঝে এক অদ্ভুত শূন্যতা, অথচ সেই শূন্যতা যেন হাজারো শব্দের চেয়ে বেশি ভারী। স্যান্ডউইচ খাওয়া শেষ হলে অরুণী পানির বোতলটা খুলতে গিয়ে দেখলো তার হাত কাঁপছে। নীল সেটা লক্ষ্য করে অরুণীর হাত থেকে বোতলটা নিয়ে মুখ খুলে আবার ফেরত দিল। অরুণী 1 ঢোক পানি খেয়ে বলল, আপনি এতটা কেন করেন আমার জন্য? আমি তো আপনাকে সবসময় অপমান করি, পাত্তাই দেই না। আপনি তো বড়লোক ঘরের ছেলে। আপনার তো এখন দামি কোনো ক্লাবে বা বন্ধুদের সাথে থাকার কথা, অথচ আপনি হসপিটালের মেঝেতে সময় নষ্ট করছেন কেন? নীল সামনের দেওয়ালের দিকে তাকিয়ে রইল। তার চোখে এক বিষণ্ণ হাসি। আমার তো কোনো দামি ক্লাব নেই সিনিয়র। আমার পৃথিবীটা ছোট, আর সেই পৃথিবীর কেন্দ্রবিন্দুতে একজন রাজকন্যা তার গাম্ভীর্যের দেয়াল তুলে বসে আছে। আমি সময় নষ্ট করছি না, আমি আসলে আমার অস্তিত্বের প্রমাণ দিচ্ছি। আমার ভালো লাগে আপনার আশেপাশে থাকতে, আপনার নিরাপত্তা নিশ্চিত করতে। এর জন্য কি আপনার লিখিত অনুমতি লাগবে? অরুণী চুপ হয়ে গেল। সে বুঝতে পারছে নীলের এই পাগলামি কোনো মোহ নয়। রাত 3টে নাগাদ অরুণীর শরীর ক্লান্তিতে ভেঙে পড়ছিল। সে চেয়ারে বসেই বারবার ঝিমোচ্ছিল। নীল সেটা খেয়াল করে কোনো কথা না বলে নিজের পরনের ডেনিম জ্যাকেটটা খুলল। অরুণী যখন প্রায় ঘুমের ঘোরে চোয়াল এলিয়ে পড়ল, নীল খুব সাবধানে জ্যাকেটটা অরুণীর গায়ে জড়িয়ে নিল। অরুণী যখন প্রায় ঘুমের ঘোরে চেয়ারে এলিয়ে পড়ল, নীল খুব সাবধানে জ্যাকেটটা অরুণীর গায়ে জড়িয়ে নিল। জ্যাকেটের সেই পরিচিত করা পারফিউম আর শরীরের উষ্ণতা অরুণীর অবচেতন মনে এক পরম তৃপ্তি দিল। সে ঘুমের মাঝেই জ্যাকেটটা একটু বেশি করে চাপটে ধরল। নীল সারাটা রাত সেই হার্ড প্লাস্টিকের চেয়ারে বসে অরুণীর ঘুমের প্রহরী হয়ে রইল। ভোরের আলো যখন হাসপাতালের জানালায় এসে পড়ল, অরুণীর ঘুম ভাঙল। সে দেখল নীল করিডোরের একদম শেষ মাথায় দাঁড়িয়ে জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে। অরুণী নিজের গায়ের জ্যাকেটটার দিকে তাকালো। সে অনুভব করলো এই জ্যাকেটটা শুধু কাপড় নয়, এটা নীলের এক বিশাল আশ্রয়। সে জ্যাকেটটা ভাঁজ করে নীলের কাছে এগিয়ে গেল। আপনি সারা রাত জেগেছিলেন, একটু তো ঘুমানো দরকার ছিল। নীল পেছন ফিরে তাকিয়ে হাসলো।
প্রহরী ঘুমালে রাজকন্যার বিপদ হতে পারে না। যান, মুখ ধুয়ে আসুন, আমি আঙ্কেলের জন্য ব্রেকফাস্ট নিয়ে আসছি। অরুণী প্রথমবার নীলের সামনে কোনো কঠোরতা দেখালো না। সে শুধু মনে মনে ভাবলো এই ছেলেটাকে সে আর কতদিন দূরে সরিয়ে রাখতে পারবে। মিস্টার জামানের অবস্থা এখন অনেক ভালো। অরুণীর মা হাসপাতালে এসেছেন, তাই অরুণীকে নীল জোর করে বাসায় পাঠিয়ে দিল একটু ফ্রেশ হওয়ার জন্য। বাসায় ফেরার পথে নীল ড্রাইভ করছিল। নীল আজ খুব চুপচাপ। অরুণী লক্ষ্য করলো নীলের চোয়াল শক্ত হয়ে আছে। গাড়িটা শান্তিনগরের গলিতে ঢোকার আগে নীল হঠাৎ ব্রেক কষল। অরুণী প্রথমবার নীলের সামনে কোনো কঠোরতা দেখালো না। সে শুধু মনে মনে ভাবলো এই ছেলেটাকে সে আর কতদিন দূরে সরিয়ে রাখতে পারবে। মিস্টার জামানের অবস্থা এখন অনেক ভালো। অরুণীর মা হাসপাতালে এসেছেন, তাই অরুণীকে নীল জোর করে বাসায় পাঠিয়ে দিল একটু ফ্রেশ হওয়ার জন্য। বাসায় ফেরার পথে নীল ড্রাইভ করছিল। নীল আজ খুব চুপচাপ। অরুণী লক্ষ্য করলো নীলের চোয়াল শক্ত হয়ে আছে। গাড়িটা শান্তিনগরের গলিতে ঢোকার আগে নীল হঠাৎ ব্রেক কষল। সে একটা বড় বাড়ির সামনে গাড়ি থামালো। অরুণী দেখলো এটা নীলের বাড়ি নয়, কিন্তু বাড়ির নেম প্লেটে নীলের বাবার নাম লেখা। এখানে একটু নামবেন, আমার মায়ের কাছে একটা জরুরি ফাইল আছে, ওটা নিতে হবে। একা যেতে ইচ্ছে করছে না। অরুণী অনিচ্ছা সত্ত্বেও নামলো। বাড়ির ভেতরে ঢুকে অরুণী অবাক হলো। বাইরে থেকে রাজপ্রাসাদ মনে হলেও ভেতরের পরিবেশটা অত্যন্ত গুমোট। অরুণী দেখলো নীলের মা একা এক বিশাল ড্রয়িং রুমে বসে আছেন। নীলের বাবার কোনো চিহ্ন নেই। নীলের মা অরুণীকে দেখে খুশি হলেন। নীল ফাইল নেওয়ার জন্য ওপরে গেল। অরুণী আর নীলের মা একা হয়ে গেলেন। অরুণী কথা প্রসঙ্গে জিজ্ঞেস করলো, আন্টি, নীল কি সবসময় এমন অবাধ্য আর মাস্তান টাইপের? নীলের মা দীর্ঘশ্বাস ফেললেন। তার চোখে একরাশ হাহাকার। নীল আসলে এমন ছিল না মা। ওর বাবা যখন ব্যবসার ক্ষমতার লোভে অন্য একজনকে নিয়ে আলাদা থাকতে শুরু করলেন, তখন নীল মাত্র 12 বছর কিশোর। ও ওর বাবাকে অনেক অনুনয় করেছিল আমাদের সাথে থাকতে, কিন্তু লোকটা ফিরে তাকায়নি। তখন থেকে নীল নিজেকে একলা ভাবতে শুরু করে। ওর চারিদিকে একটা শক্ত দেয়াল তুলে নেয়, যাতে কেউ ওকে আর কষ্ট দিতে না পারে। এই যে দেখছো ওর মাস্তানি বা দাপট, এটা আসলে ওর ভেতরের একা থাকার ভয় থেকে নিজেকে বাঁচানোর একটা ঢাল। নীলের মায়ের কথাগুলো শুনে অরুণীর বুকের ভেতরটা হাহাকার করে উঠল। সে এতদিন নীলকে শুধু একজন বেয়াদব বড়লোকের ছেলে মনে করেছে। সে জানতো না নীলের এই হাসি খুশি আর অবাধ্য চেহারার পেছনে এত বড় এক ক্ষত আছে। নীল ওপর থেকে নেমে এলো। তার মুখমণ্ডল আবার সেই স্বাভাবিক দুষ্টুমি মাখা। কি সিনিয়র, মা কি আমার নামে বিচার দিল? বিশ্বাস করবেন না, মা সবসময় আমার বিপক্ষেই থাকে। অরুণী এবার আর হাসলো না। সে নীলের চোখের দিকে তাকালো। সে দেখলো সেই উজ্জ্বল চোখের গভীরে এক সমুদ্র সমান নিঃসঙ্গতা। অরুণী বাড়ির বাইরে আসার পর নীলকে বলল, নীল, আপনি আপনার মাকে খুব ভালোবাসেন, তাই না? নীল গাড়ি স্টার্ট দিতে দিতে বলল, মা ছাড়া আমার পৃথিবীতে আর কেউ নেই, তবে এখন একজন যোগ হয়েছে যে আমায় সবসময় বকা দেয়। অরুণী হঠাৎ নীলের হাতটা ধরলো। নীল চমকে ব্রেক কষলো। অরুণী খুব শান্ত গলায় বলল, আর কোনোদিন নিজেকে একা ভাববেন না। অন্তত শান্তিনগরের এই সিনিয়রটা আপনার পাশে থাকবে, ছায়া হয়ে না হলেও একটা ধমক দেওয়ার জন্য মানুষ হিসাবে। নীল অরুণীর দিকে তাকিয়ে স্তব্ধ হয়ে গেল। অরুণীর গম্ভীর মুখে আজ এক বিচিত্র কোমলতা। নীল বুঝতে পারল তার বহু বছরের একাকিত্ব আজ যেন এক মুহূর্তের স্পর্শে ধুয়ে মুছে গেল। অরুণী হাত সরিয়ে নিল না, বরং আরো শক্ত করে ধরল। শান্তিনগরের সেই রাস্তা আজ সাক্ষী হয়ে রইল এক মাস্তান ছেলের একাকিত্ব আর এক গম্ভীর মেয়ের মায়ার মাঝে এক অলিখিত সন্ধির। পরদিন শান্তিনগর এলাকায় যেন আজ বসন্তের হাওয়া বইছে। মিস্টার জামান হাসপাতাল থেকে ফিরেছেন সপ্তাহ খানেক হলো। নীল এখন আর শুধু পাশের বাসার বকাটের ছেলে নেই, সে এখন জামান ভিলার অলিখিত সদস্য। কিন্তু অরুণী, সে নিজের মনের অন্দরে এক বিচিত্র যুদ্ধ চালিয়ে যাচ্ছে। সে জানে নীল তার জন্য কি করতে পারে, কিন্তু তার আভিজাত্য আর সিনিয়রিটির গাম্ভীর্য তাকে সহজেই নীলের ভালোবাসার কাছে আত্মসমর্পণ করতে দিচ্ছে না। কিছুদিন পর অরুণীর কলেজের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান। পুরো কলেজ সাজানো হয়েছে বর্ণিল আলোকসজ্জায়। অরুণী এই অনুষ্ঠানের প্রধান অর্গানাইজারদের একজন। কিন্তু বিপত্তিটা ঘটলো অনুষ্ঠানের ঠিক 2 ঘন্টা আগে। এলাকার স্থানীয় রাজনৈতিক ক্যাডার রাশিদ ভাই তার দলবল নিয়ে অডিটোরিয়ামের সামনে হাজির। তাদের দাবি তাদের পছন্দের শিল্পীকে নিয়ে অনুষ্ঠান শুরু করতে হবে, না হলে তারা স্টেজ ভাঙচুর করবে। শোনো অর্নি, তোমাদের এই কালচারাল প্রোগ্রাম আমার অনুমতি ছাড়া চলবে না।
হয় আমার কথা শোনো, নাহলে এই প্রোগ্রাম বন্ধ করে দেব। বেশি বড় লোকই দেখাচ্ছ নাকি? অরুণী তখন ঘামছে, প্রিন্সিপাল স্যার অসহায়। অরুণী রাশেদের চোখের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলল, রাশেদ ভাই, এটা শিক্ষা প্রতিষ্ঠান, এখানে আপনাদের রাজনীতি চলবে না। দয়া করে আমাদের কাজ করতে দিন। রাশেদ অরুণীর দিকে হাত বাড়িয়ে তার ওড়না টেনে ধরার ভান করতেই অডিটোরিয়ামের গেটে বিকট শব্দে 20টি বাইক এসে থামলো। নীল তার কালো লেদার জ্যাকেট পরে সামনে দাঁড়িয়ে, পেছনে আকাশ রনি সহ বিশাল এক বাহিনী। নীল ধীর পায়ে স্টেজের কাছে উঠে এলো, তার হাতে একটা গিটার। রাশেদ ভাই, এলাকাটা ছোট হতে পারে, কিন্তু আপনাদের সীমানা মনে হয় ভুলে গেছেন। শান্তিনগরের এই সিনিয়রের গায়ে যদি এক ফোঁটা ধুলো লাগে, তবে আজ রাতের পর শান্তিনগরে আপনার কোনো অস্তিত্ব থাকবে না। এখন কি আপনি ভালো মানুষের মতো বিদায় হবেন, নাকি আমি বিদায় করব? নীলের চোখের আগুন দেখে রাশেদ আর এক মুহূর্ত দাঁড়ালো না। সে দলবল নিয়ে পালানোর পথ খুঁজলো। কলেজের ছাত্রছাত্রীরা হা করে তাকিয়ে রইল। নীল মাইক্রোফোনটা টেনে নিল। আজকের প্রোগ্রাম শুরু হবে আমার পক্ষ থেকে একটা গান সেই মানুষের জন্য, যিনি সবসময় রাগ করে থাকেন, কিন্তু হাসলে তাকে চাঁদের চেয়েও সুন্দর লাগে। নীল গিটারের তারে আঙ্গুল ছোঁয়ালো, তার উদ্দাত্ত কণ্ঠে ভেসে এলো এক মায়াবী সুর। চাই না মেয়ে তুমি অন্য কারো হও, থাকে না কেউ তোমাকে তুমি কারো নও, তুমি তো আমারই, আমি যে ও, এ জীবন তোমারই ও, তোমাকে ছাড়া যে বুঝি না কোনো কিছু, যে আর এ পৃথিবী জেনে যা তুমি শুধু আমার। পুরো অডিটোরিয়াম স্তব্ধ। অরুণী স্টেজের এক কোনায় দাঁড়িয়ে দেখছিল নীলকে। সে দেখলো নীলের চোখ শুধু তার উপর স্থির। কলেজের জুনিয়র সিনিয়ররা ফিসফাস শুরু করলো, শুনেছি অরুণী আপুকে নাকি পছন্দ করে, দেখলি না কি করলো তার জন্য? ইস, এমন একটা ছেলে যদি আমার বর হতো। আহ! অরুণী অস্বস্তিতে পড়ল, কিন্তু তার বুকের ভেতর এক অজানা গর্বের ঢেউ খেলছিল। সে বুঝলো নীল আজ সবার সামনে তার অধিকার জাহির করে গেছে। অনুষ্ঠানের পরদিন অরুণী নীলকে নিয়ে বসলো। সে চায় নীল তার এই মাস্তানি জীবন ছেড়ে পড়াশোনায় মন দিক। সে নীলকে লাইব্রেরিতে নিয়ে গিয়ে জোর করে পড়ার টেবিলে বসালো। নীল, আপনার মধ্যে মেধা আছে, আপনি কেন এই রাজনীতি আর মাস্তানি নিয়ে সময় নষ্ট করেন? আজ থেকে আপনি আমার কাছে প্রতিদিন 2 ঘন্টা পড়বেন। নীল খুব বাধ্য ছেলের মতো মাথা নিচু করে বই খুলল, কিন্তু পড়ার চেয়ে তার নজর ছিল অরুণীর দিকে। অরুণী যখন চশমাটা ঠিক করে খুব সিরিয়াস মুখে অঙ্ক বোঝাচ্ছিল, নীল শুধু এক দৃষ্টিতে তাকে দেখছিল। সিনিয়র, এই বইয়ের অক্ষরের চেয়ে আপনার গম্ভীর মুখের ভাঁজগুলো বেশি কঠিন, আমি ওটাই বুঝতে পারছি না। নীল, ফাজলামি বন্ধ করুন, এই অঙ্কটা করুন। আচ্ছা করব, কিন্তু একটা শর্তে, আপনি যদি হাসেন তবেই আমি এই অঙ্ক মেলাবো। অরুণী নীলের মারার জন্য হাত তুলল। নীল খপ করে অরুণীর হাতটা ধরে ফেলল। লাইব্রেরির সেই নির্জন কোণায় সময় যেন থমকে গেল। অরুণীর হার্টবিট তখন 120-এ। নীলের চোখের গভীরে ছিল এক অদ্ভুত মায়া। আপনার এই হাতটা খুব নরম সিনিয়র, এটা কাউকে মারার জন্য নয়, বরং সারা জীবন শক্ত করে ধরে রাখার জন্য। অরুণী হাতটা সরিয়ে নিতে চাইল না, কিন্তু তার সিনিয়রিটির দেমাগ তাকে বাধ্য করলো। সে নিচু স্বরে বলল, ছেড়ে দিন নীল, কেউ দেখে ফেলবে। নীল হাসল এবং হাত ছেড়ে দিল, কিন্তু সেই মুহূর্তটা অরুণীর মনে দাগ কেটে গেল। সে বুঝলো নীলকে পরিবর্তন করতে গিয়ে সে নিজেই বদলে গেছে। হঠাৎ অরুণীর জীবনে এক কালো মেঘের উদয় হলো। অরুণীর কলেজের সাবেক বড় ভাই শাকিল শহর থেকে ফিরে এসেছে। শাকিল একসময় অরুণীকে খুব বিরক্ত করত এবং তাকে ব্ল্যাকমেইল করার চেষ্টাও করেছিল। শাকিল নীলের চেয়েও বেশি ধুরন্ধর এবং রাজনৈতিকভাবে শক্তিশালী। সে অরুণীকে ফোন করে হুমকি দিতে শুরু করলো। একদিন সন্ধ্যায় অরুণী বাসায় ফেরার পথে শাকিল তার রাস্তা আটকালো। কি অর্ণি, অনেকদিন পর দেখা, শুনেছি এখন এক পিচ্ছি মাস্তানের সাথে ঘুরছো, ওই নীলকে দিয়ে আমাকে ভয় দেখাবে। অরুণী ভয়ে কুঁকড়ে যাচ্ছিল। শাকিল যখন অরুণীর হাত ধরতে গেল, ঠিক তখনই অরুণীর ফোনের স্পিকার অন হলো। ওপাশে নীলের কণ্ঠ। শাকিল সাহেব, আপনি শান্তিনগরে নতুন এসেছেন মনে হয়। অরুণীর হাত ধরা তো দূরের কথা, ওর ছায়া মারালেও আপনাকে নর্দমায় পুঁতে ফেলবো। অরুণী তাকিয়ে দেখলো নীল একদম পেছনে দাঁড়িয়ে।
নীল বাইক থেকে নামলো না, শুধু শাকিলের চোখের দিকে তাকিয়ে এক বিচিত্র হাসি দিল। শাকিল নীলের পাওয়ার সম্পর্কে জানতো, তাই সে বিড়বিড় করতে করতে চলে গেল। নীল অরুণীর কাছে এসে দাঁড়ালো। অরুণী থরথর করে কাঁপছে। নীল অরুণীর কাঁধে হাত রাখলো। ভয় পাবেন না, যতক্ষণ শান্তিনগরের এই বাঘ বেঁচে আছে ততক্ষণ কোনো শাকিল আপনার চুলও কেউ স্পর্শ করতে পারবে না। আমি আপনার জুনিয়র হতে পারি, কিন্তু আপনাকে আগলে রাখার ক্ষমতা আমার যে কারো চেয়ে বেশি। অরুণী প্রথমবার নীলের বুকে মাথা রাখলো। তার সমস্ত গাম্ভীর্য আজ অশ্রু হয়ে ঝরে পড়ল। নীল তাকে শান্তভাবে জড়িয়ে ধরলো। শান্তিনগরের সেই রাস্তায় আজ এক মাস্তান আর এক গম্ভীর সিনিয়রের প্রেমের নতুন ইতিহাস লেখা হলো। শাকিল রেগে চলে গেল। নীল অরুণীকে বাসায় পৌঁছে দেয়। শান্তিনগরের আকাশ আজ সকাল থেকেই ভার হয়ে আছে। ধূসর মেঘেরা দল বেঁধে রোদের পথ আগলে দাঁড়িয়েছে। অরুণীর মনের আকাশেও আজ একই অবস্থা। গত কয়েকদিন ধরে সে নিজেকে এক অদ্ভুত খাঁচায় বন্দি করে ফেলেছে। নীলের বুকে মাথা রাখার সেই দুর্বল মুহূর্তটা তাকে সারাক্ষণ তাড়া করে ফিরছে। সে ভাবছে, আমি কি আসলেও ভুল কিছু করে ফেললাম? লোকে জানলে কি বলবে? একটা জুনিয়র ছেলে যার পড়াশোনার চেয়ে মাস্তানির নেশা বেশি, তার কাছে আমি হার মানছি। অরুণী ঠিক করেছে সে কঠোর হবে, নীলের থেকে নিজেকে পুরোপুরি সরিয়ে নেবে। কিন্তু ভালোবাসা কি আর সীমানা মেনে চলে? অরুণী আজ কোচিংয়ে যাওয়ার সময় অন্য রাস্তা ধরল। সে জানে নীল প্রধান সড়কের মোড়ে বাইক নিয়ে দাঁড়িয়ে থাকে। সে গলির পেছনের সরু রাস্তা দিয়ে দ্রুত পায়ে হাঁটছে। তার মনে এক ধরনের চোর পুলিশ খেলার অনুভূতি। সে নিজেকে বোঝাচ্ছে নীলের মায়াটা আসলে মায়া নয়, এটা একটা ঘোর। এই ঘোর কাটানো জরুরি। কিন্তু অরুণী রিকশায় ওঠার 5 মিনিটের মাথায় দেখলো সেই পরিচিত বাইকের হর্ন। নীল তার গতির সাথে পাল্লা দিয়ে রিকশার পাশে চলে এসেছে। তবে আজ নীলের চোখে সেই পরিচিত হাসিটা নেই। সে খুব গম্ভীর। পেছনে রাস্তা দিয়ে যাওয়ার কারণটা কি জানতে পারি সিনিয়র? আমি কি খুব বেশি ভয়ঙ্কর হয়ে গেছি? অরুণী রিকশার হুডটা আরো টেনে দিল। সে নীলের দিকে না তাকিয়েই বলল, রাস্তা আপনার কেনা নয় নীল সাহেব। আমি যেদিক দিয়ে খুশি যাব। আপনি কেন আমার পিছু নিচ্ছেন? পিছু নিচ্ছি না, পাহারা দিচ্ছি। আপনি আমাকে এড়িয়ে চলছেন সেটা বুঝতে আমার খুব একটা কষ্ট হচ্ছে না। কাল থেকে আপনি আমার কোনো ফোন ধরছেন না, মেসেজের রিপ্লাই দিচ্ছেন না কেন? অরুণী রিকশা থামিয়ে নেমে পড়ল। কেন দেব? আমাদের মধ্যে কোনো সম্পর্ক আছে নাকি? আপনি আমার প্রতিবেশী, দয়া করে সেইটুকু সীমাবদ্ধ থাকুন। আমার ক্যারিয়ার, আমার পড়াশোনা সব কিছুতে আপনার এই উপস্থিতি আমার মনোযোগ নষ্ট করছে। আপনি জুনিয়রের মতো থাকুন। নীল বাইক থেকে নামলো। বৃষ্টির কয়েকটা ফোঁটা তখন তার কপালে পড়ছে। সে অরুণীর খুব কাছে গিয়ে দাঁড়ালো। অরুণী পিছিয়ে যাওয়ার চেষ্টা করলো, কিন্তু নীল তার পথ আগলে ধরলো। জুনিয়র? শুধু কি জুনিয়র হিসেবেই দেখেন আমায়? তবে সেদিন কেন আমার বুকে মাথা রেখে কেঁদেছিলেন? কেন আমার জ্যাকেটটা সারা রাত জাপটে ধরে ঘুমিয়েছিলেন? সিনিয়রিটির দেমাগটা ড্রেনে ছুঁড়ে ফেলে একবার নিজের মনকে জিজ্ঞেস করুন তো, নীল ছাড়া আপনার দিন চলে কিনা? অরুণী থমকে গেল। তার গলার কাছে কান্না দলা পাকিয়ে এলো। সে চিৎকার করে বলল, হ্যাঁ, আমার দিন চলে। আপনার মতো একটা বখাটে যে সারা দিন মারামারি করে বেড়ায়, তার সাথে আমার কোনো ভবিষ্যৎ নেই। লোকে হাসবে আমাদের দেখলে। আপনার স্ট্যাটাস আর আমার স্ট্যাটাস আলাদা। প্লিজ আমাকে শান্তিতে থাকতে দিন। নীল আর কিছু বলল না। সে স্থির চোখে কিছুক্ষণ অরুণীকে দেখলো। তারপর বাইক স্টার্ট দিয়ে ঝড়ের গতিতে চলে গেল। অরুণী সেই রাস্তার মাঝখানে দাঁড়িয়ে রইল। তার মনে হলো সে জিতে গেছে, কিন্তু বুকটা কেন যেন ফাঁকা লাগছে। পুরোটা দিন সে কোচিংয়ের এক বর্ণও পড়তে পারল না। তার চোখের সামনে বারবার ভাসছে নীলের সেই আহত হওয়ার মতো চাউনি। সে বুঝতে পারল নীলকে দূরে সরানো মানে নিজের হৃৎপিণ্ডের একটা অংশকে ছিঁড়ে ফেলা। দুপুর গড়াতেই ঝুম বৃষ্টি নামলো শান্তিনগরে। মুষলধারে বৃষ্টির শব্দে বাইরের সব কোলাহল ডুবে গেছে। অরুণীদের বাসায় আজ কাজ নেই, সবাই দুপুরে খেয়ে ঘুমুচ্ছে। অরুণীর ঘরের জানালার পাশে একটা টিনের শেড আছে, সেখানে বৃষ্টির শব্দটা খুব অদ্ভুত শোনায়। অরুণী বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছিল। নীলের ওপর রাগ করে সে দুপুরে কিছু খায়নি। হঠাৎ তার মনে পড়ল সকালে ভেজানো কিছু কাপড় ছাদে রয়ে গেছে। সে তড়িঘড়ি করে একটা বড় গামছা নিয়ে ছাদে গেল।
ছাদটা তখন বৃষ্টির পানিতে ভিজে একাকার। অরুণী দৌড়ে গিয়ে তার কাপড়গুলো তুলতে লাগলো। ঠিক তখনই পাশের বাড়ির ছাদের উপর নজর পড়ল তার। সেখানে বৃষ্টির ঝাপটায় মাঝে নীল দাঁড়িয়ে আছে। কোনো ছাতা নেই, সে পুরো ভিজছে। পরনে শুধু একটা সাদা টি শার্ট যা তার শরীরের সাথে লেপ্টে আছে। অরুণী থমকে দাঁড়িয়ে গেল। দুই বাড়ির ছাদ খুব কাছাকাছি, মাঝখানে মাত্র কয়েক ফুটের দূরত্ব। কি হলো সিনিয়র, কথা বলবেন না বলে কি এখন দেখাও করবেন না? কাপড় তো ভিজেই গেছে, এখন তুলে লাভ নেই। অরুণী গম্ভীর হওয়ার আপ্রাণ চেষ্টা করলো। সে মাথা নিচু করে বলল, আপনি কেন ভিজেছেন? জ্বর আসলে তো আবার আপনার মাকে কষ্ট দেবেন। জ্বর তো আমার মনে লেগে আছে অনেক দিন ধরে। শরীরের জ্বরের কথা আর কি বলবো? আপনি তো বললেন আমার সাথে আপনার কোনো ভবিষ্যৎ নেই। তবে এই অবেলায় ছাদে কেন এসেছেন? আমার ছায়া দেখার জন্য? অরুণী হঠাৎ হেসে ফেলল। নীলের এই পাগলামি ভরা ডায়লগগুলো সে খুব মিস করছিল। নীল অরুণীর হাসি দেখে মুগ্ধ হয়ে গেল। বাহ, সিনিয়র হাসলে তো দেখি মেঘের আড়াল থেকে চাঁদ ওঠে। শুনুন, বৃষ্টির দিনে গম্ভীর থাকতে নেই, পাপ হয়। আসুন না, এই বৃষ্টিতে সব রাগ ধুয়ে ফেলি। নীল হঠাৎ পকেট থেকে একটা প্লাস্টিকের মোড়কে মোড়ানো লাল গোলাপ বের করলো। সে সেটা খুব সাবধানে অরুণীর দিকে ছুঁড়ে দিল। গোলাপটা অরুণীর পায়ের কাছে পড়লো। এই সকাল থেকে পকেটে নিয়ে ঘুরছি, ভেবেছিলাম কোচিংয়ের সামনে দেব, কিন্তু আপনি তো লুকোচুরি খেলছিলেন। এখন গোলাপটা নিন, না হলে ওটা বৃষ্টির পানিতে মরে যাবে। অরুণী নিচু হয়ে গোলাপটা হাতে নিল। তার মনে হলো গোলাপের পাপড়িগুলো যেন নীলের ভালোবাসার মতোই সজীব। সে গোলাপটা নাকে ঠেকিয়ে তার ঘ্রাণ নিল। আপনি আসলেও পাগল নীল। আমাকে পাওয়ার জেদটা আপনার ছাড়তে ইচ্ছে করে না? জেদ নয় সিনিয়র, এটা অধিকার। যে বাঘ একবার শিকার চিনে নেয় সে কি আর অন্যদিকে তাকায়? আপনি যতই দূরে পালান, শান্তিনগরের এই নীল আপনার ছায়া হয়েই থাকবে। অরুণী বৃষ্টির মাঝে নীলের দিকে তাকিয়ে রইল। তার ভেজা চুলে বৃষ্টির ফোঁটাগুলো মুক্তোর মতো জ্বলছে। সে প্রথমবার মুখে স্বীকার করলো, না হলেও মনে মনে বলে দিল, আমি তোমার মায়ার জালে আটকা পড়ে গেছি নীল। তোমার এই অবাধ্যতার ভালোবাসার কাছে আমার সিনিয়রিটির দেমাগ আজ নীতি নত স্বীকার করছে। ছাদের ওপর সেই ঝুম বৃষ্টির মাঝে নীল আর অরুণী দীর্ঘক্ষণ দাঁড়িয়ে রইল। কোনো স্পর্শ নেই, শুধু বৃষ্টির শব্দের মাঝে দুই হৃদয়ের অলিখিত কথোপকথন। অরুণী বুঝতে পারল জীবনের সবচেয়ে কঠিন কেরিয়ার বিসিএস ক্যাডার হওয়া নয়, বরং নীলের মতো একজন অবাধ্য মানুষের মন জয় করা। কিন্তু বৃষ্টির সেই রোমান্টিক দুপুরে রেশ কাটতে না কাটতেই এক কালো ছায়া ঘনিয়ে এলো অরুণীর জীবনে। একদিকে ছোট বোনের জন্মদিনের আনন্দ, অন্যদিকে পুরনো শত্রুর বিষাক্ত নিঃশ্বাস। নীল আর অরুণীর এই অসম প্রেমের নৌকা কি পারবে ঝড়ের কবলে পড়েও তীরে ফিরতে? অরুণীর ছোট বোন পিউয়ের আজ 15তম জন্মদিন। জামান সাহেব মধ্যবিত্ত আভিজাত্যে ছোটখাটো একটা অনুষ্ঠানের আয়োজন করেছেন। আত্মীয় স্বজন আর পিউয়ের বন্ধুরা আসবে। অরুণী সকাল থেকেই ঘর সাজানো আর রান্নায় ব্যস্ত। তবে তার মনের এক কোণায় বারবার একটা খটকা লাগছে। নীলকে কি নিমন্ত্রণ করা উচিত? বাবা জামান সাহেব নীলের প্রতি কৃতজ্ঞ ঠিকই, কিন্তু পাড়া প্রতিবেশীর কান কথা আর নীলের মাস্তান ইমেজের কারণে তিনি ওকে পারিবারিকভাবে খুব একটা কাছে টানতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না। তাই নীলকে কার্ড পাঠানো হয়নি। অরুণী বারবার বারান্দায় গিয়ে পাশের বাড়ির দিকে তাকাচ্ছে, কিন্তু নীলের কোনো দেখা নেই। সন্ধ্যা 7টা, বসার ঘর মেহমানে ঠাসা। ঠিক তখনই বাড়ির সামনে 4-5টা দামি কালো পাজেরো এসে থামলো। ড্রয়িং রুমে গুঞ্জন শুরু হলো। গেট দিয়ে ভেতরে ঢুকলো একদল ডেকোরেশন কর্মী, যাদের হাতে দামি অর্কিড, লিলি আর বিদেশি চকোলেটের বিশাল সব ঝুড়ি। তাদের পেছনে রাজকীয় ভঙ্গিতে হেঁটে এলো নীল। নীল আজ কোনো মাস্তান টাইপের পোশাকে নেই, পরনে ধবধবে সাদা পাঞ্জাবি, হাত ঘড়ি আর নিখুঁতভাবে সেট করা চুল। ওকে দেখে মেহমানদের মধ্যে কানাঘুষা শুরু হলো। এই ছেলেটা কি জামান সাহেবের আত্মীয়? নীল জামান সাহেবের পায়ে হাত দিয়ে সালাম করে। সালাম আঙ্কেল, শুনলাম পিউয়ের জন্মদিন, তাই ভাবলাম ছোট বোনটার জন্য কিছু সারপ্রাইজ নিয়ে আসি। আপনি অনুমতি না দিলে ভেতরে আসতাম না, কিন্তু পাড়া প্রতিবেশী হিসেবে দায়িত্বটা এড়াতে পারলাম না। আরে না না নীল, এসো, তুমি তো অনেক আয়োজন করে ফেলছো। নীল ইশারায় তার টিমকে কাজ বুঝিয়ে দিল। মুহূর্তের মধ্যে সাধারণ ড্রয়িং রুমটা কোনো 5 স্টার হোটেলের বলরুমের মতো ঝকঝকে হয়ে উঠল। নীল নিজের হাতে পিউকে এক সেট দামি ল্যাপটপ উপহার দিল। পিউ তো খুশিতে আটখানা। অননী এক কোনায় দাঁড়িয়ে সব দেখছিল। তার কেন জানি খুব অস্বস্তি হচ্ছিল।
আত্মীয়দের মধ্যে অরুণীর খালাতো বোন রিমি ফিসফিস করে বলল, কিরে অরিন, এই ছেলে তোকে ওভাবে দেখছে কেন? আর তোর জন্য এত খরচ করছে কেন? কোনো চক্কর আছে নাকি? অরুণী গম্ভীর হওয়ার চেষ্টা করলো, কিন্তু তার গাল দুটো লাল হয়ে গেল। নীল ভিড়ের মাঝে অরুণীর খুব কাছে গিয়ে দাঁড়ালো। কেমন লাগছে সিনিয়র? সাজগোজটা আপনার পছন্দ হয়েছে তো, নাকি এখনো গম্ভীর মুখ করে আমায় মনে মনে গালি দিচ্ছেন? এইসব করার কি দরকার ছিল নীল? লোকে আজে বাজে বলছে। আপনি আমার পরিবারের ওপর আপনার টাকা আর প্রতিপত্তি কেন দেখাচ্ছেন? এটা প্রতিপত্তি নয় সিনিয়র, এটা অধিকার। যে বাড়িতে আমার জান থাকে সেই বাড়িটা রাজপ্রাসাদের মতো না হলে আমার ঠিক ভালো লাগে না। নীলের এই প্রকাশ্য অধিকার বোধ অরুণীকে একদিকে যেমন রোমাঞ্চিত করলো, অন্যদিকে এক অজানা আশঙ্কায় তার মন ভরে উঠল। কারণ অরুণী জানত শান্তিনগরের শান্ত জলে পাথর ছুঁড়লে ঢেউ অনেক দূর পর্যন্ত যায়। জন্মদিনের উৎসবের রেশ কাটতে না কাটতেই অরুণীর জীবনে চরম বিপর্যয় নেমে এলো। শাকিল, সেই পুরনো শত্রু, এবার সরাসরি নোংরা খেলায় নামলো। সে অরুণীর কলেজের কিছু পুরনো ছবি এডিট করে একটা ভুয়া ভিডিও তৈরি করে অরুণীর ফোনে পাঠালো। শাকিল ফোনে বলল, কিরে অর্নি, তোর ওই পিচ্ছি মাস্তান তো খুব হিরোগিরি দেখাচ্ছিল। এই ভিডিওটা যদি ইন্টারনেটে ছেড়ে দেই তবে তোর বিসিএস ক্যাডার হওয়ার স্বপ্ন তো দূর, সমাজে মুখ দেখাতে পারবি না। আজ রাতে আমার ডেয়ার আসবি, একা না হলে খেলা শুরু হবে। অরুণী ফোনের ওপাশে কান্নায় ভেঙে পড়ল। তার পা কাঁপছে। সে বুঝতে পারল শাকিল এবার তাকে ধ্বংস করতে চায়। সে দিশেহারা হয়ে নীলকে ফোন দিল। নীল তখন মেসের বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিল। অরুণীর কান্না শুনে নীলের চোয়াল শক্ত হয়ে গেল। অরুণী, আপনি শুধু এক গ্লাস পানি খেয়ে শান্ত হয়ে বসুন, আপনাকে কোথাও যেতে হবে না। শান্তিনগরের বাঘ এখনো খাঁচায় ঢোকেনি। নীল ফোন রেখেই তার বাইক নিয়ে ঝড়ের গতিতে শাকিলের ডেরার দিকে রওনা দিল। সে একা গেল, কারণ সে চেয়েছিল এই পাপের সমাপ্তি সে নিজেই করবে। শাকিলের আস্তানাটা শহরের শেষ প্রান্তে একটা পুরনো গুদাম ঘরে। সেখানে শাকিল তার সশস্ত্র বাহিনী নিয়ে বসেছিল। নীল সেখানে পৌঁছানো মাত্রই শাকিলের লোকেরা তাকে ঘিরে ধরল। শুরু হলো এক ভয়াবহ অসম যুদ্ধ। নীল একাই 10-12 জন সশস্ত্র গুন্ডার বিরুদ্ধে লড়াই করতে লাগলো। শাকিলের লোকেরা লাঠি আর লোহার রড দিয়ে নীলকে আঘাত করছিল। নীলের মাথা ফেটে রক্ত পড়তে শুরু করলো। সাদা পাঞ্জাবিটা লাল হয়ে গেল, কিন্তু নীলের চোখে তখন শুধু অরুণীর সম্মান বাঁচানোর নেশা। নীল শাকিলের কলার ধরে ওকে এমনভাবে দেওয়ালে আছাড় মারলো যে শাকিল আর্তনাদ করে উঠল। নীল শাকিলের ফোনটা কেড়ে নিয়ে আছাড় দিয়ে ভেঙে ফেললো এবং ল্যাপটপ থেকে সব ডেটা ডিলিট করে দিল। শাকিল যখন দেখলো নীলকে দমানো সম্ভব নয়, সে একটা কাচের বোতল ভেঙে নীলের পিঠে বসিয়ে দিল। নীল যন্ত্রণায় কোকিয়ে উঠল, কিন্তু সে হারল না। শাকিলকে আধমরা করে নীল রক্তমাখা শরীরে বাইকে উঠে অরুণীদের বাসার সামনে এসে থামলো। রাত তখন 12টা। অরুণী গেটের সামনে দাঁড়িয়ে ছটফট করছিল। নীলের অবস্থা দেখে অরুণী চিৎকার করে উঠল, নীল, এ কি অবস্থা আপনার? কেন গেলেন আপনি একা? নীল টলতে টলতে অরুণীর সামনে গিয়ে দাঁড়ালো। তার সারা শরীর থেকে রক্ত ঝরছে। সে অরুণীর সামনে একটা মেমোরি কার্ড বাড়িয়ে দিল। সব শেষ সিনিয়র, আপনার সম্মান আজ থেকে নিরাপদ। শাকিল আর কোনো দিন আপনার সামনে দাঁড়ানোর সাহস পাবে না। কথাটা শেষ করেই নীল অরুণীর কাঁধে লুটিয়ে পড়ল। অরুণী কোনো কিছুর তোয়াক্কা না করে, সমাজের ভয় না করে সবার সামনে নীলকে শক্ত করে জড়িয়ে ধরলো। তার চোখের জলে নিজের রক্তমাখা পাঞ্জাবি ভিজে যাচ্ছিল। নীল, চোখ মেলুন। আমার কোনো ক্যাডার হওয়া লাগবে না, আমার কিছু লাগবে না, শুধু আপনি ফিরে আসুন। আমি আপনাকে ভালোবাসি নীল, আমি আর কোনো পর্দা রাখতে চাই না। নীলের মুখে এক চিলতে বিজয়ের হাসি ফুটল। সে অস্ফুট স্বরে বলল, অবশেষে সিনিয়র শিকারী তার শিকারকে ভালোবাসতে শিখল। শান্তিনগরের বাতাস আজ ভারী হয়ে আছে। গতরাতে সেই বিভীষিকাময় ঘটনার রেস যেন কাটতেই চাইছে না। শাকিলের ডেরায় যে তাণ্ডব নীল চালিয়েছে তার চিহ্ন ছড়িয়ে আছে শহরের অলিতে গলিতে। কিন্তু সবচেয়ে বড় ক্ষতটা নীল বয়ে এনেছে নিজের শরীরে। হাসপাতালের অপারেশন থিয়েটারের বাইরে দাঁড়িয়ে থাকা অরুণীর মুখটা আজ কান্নায় ভিজে একাকার। তার বিসিএস কোচিংয়ের বইগুলো আজ ব্যাগের কোনায় অবহেলায় পড়ে আছে, কারণ তার জীবনের সবচেয়ে বড় পরীক্ষাটা তখন ওটির ভেতরে চলছে। হাসপাতালের আইসিইউ এর বাইরের করিডোরটা চিরকালই খুব নিষ্ঠুর। সেখানে প্রতিটি সেকেন্ড কাটে এক একটা ঘন্টার মতো। নীলকে ভেতরে নেওয়া হয়েছে প্রায় 4 ঘন্টা আগে। তার পিঠের সেই বোতলের কাচের আঘাত
আঘাতটা বেশ গভীর ছিল। তার উপর মাথায় গুরুতর চোট। অরুণী করিডোরের প্লাস্টিকের চেয়ারে বসে আছে, তার পরনের কামিজের হাতায় এখনো নীলের রক্তের শুকিয়ে যাওয়া দাগ। নীলের মা এক কোনায় বসে তসবিহ পাঠ করছেন, তার চোখে জল নেই, আছে এক গভীর শূন্যতা। অরুণী ধীরে ধীরে তার কাছে গিয়ে বসলো। সে মাস্তান নীলকে এসে সারা জীবন অপেক্ষা করেছে, আজ সেই নীলের মায়ের সামনে দাঁড়াতে অরুণীর কেন যেন খুব লজ্জা লাগছে। আন্টি, আপনি একটু পানি খাবেন? নীল ঠিক হয়ে যাবে, ডাক্তাররা বলেছেন ওর রক্তক্ষরণ এখন নিয়ন্ত্রণে। নীলের মা অরুণীর দিকে তাকালেন, তার শান্ত চাহনি অরুণীর বুকের ভেতরটা কাঁপিয়ে দিল। জানো মা, নীল যখন ওর বাবার অবহেলায় বড় হচ্ছিল তখন ও নিজেকে খুব শক্ত করে ফেলেছিল। ও কাউকেই পরোয়া করতো না। কিন্তু যেদিন থেকে তোমরা এই এলাকায় এলে সেদিন থেকে নীলের মুখে আমি নতুন এক হাসি দেখেছি। ও সারা রাত তোমার জানালার দিকে তাকিয়ে থাকতো। আমি জানতাম আমার এই বুনো ছেলেটা একদিন ঠিক এমন কোনো বিপদে পড়বে তোমার জন্য, কিন্তু ও যে হাসি মুখে নিজের জীবন দিয়ে দিতে পারে সেটা ভাবিনি। অরুণীর গলার কাছে এক রাশ কান্না দলা পাকিয়ে এলো। সে নীলের মায়ের হাতটা শক্ত করে ধরলো। আমি ওকে বুঝতে ভুল করেছি আন্টি। আমি আর সিনিয়রিটির দেমাক এতটাই অন্ধ ছিলাম যে ওর খাঁটি ভালোবাসাটা দেখতে পাইনি। আমাকে ক্ষমা করবেন। ভোর 4টে নাগাদ অপারেশন শেষ হলো। নীলকে পোস্ট অপারেটিভ রুমে নেওয়া হলো। ডাক্তাররা জানালেন বিপদ কেটে গেছে, তবে ওর প্রচুর বিশ্রামের প্রয়োজন। নীলের মা ক্লান্তিতে চেয়ারেই ঘুমিয়ে পড়েছিলেন। অরুণী চুপি চুপি নীলের কেবিনে ঢুকলো। কেবিনের ভিতরে এসির হালকা শব্দ আর ওষুধের গন্ধ। নীল সাদা বেডে শুয়ে আছে, মাথায় সাদা ব্যান্ডেজ। তার সেই চঞ্চল আর উদ্ধত্ত চেহারাটা আজ শান্ত। অরুণী নীলের মাথার পাশে বসলো। সে খুব আলতো করে নীলের কপালে হাত রাখলো। নীলের কপালটা ঠান্ডা হয়ে আছে। অরুণী নিচু হয়ে নীলের কপালে একটা দীর্ঘ চুমু খেলো। তার চোখের জল নীলের গালে পড়লো। কেন এত পাগলামি করলে নীল? আমার সম্মানের চেয়ে কি আপনার জীবনটা বড় ছিল না? আপনি কি জানেন আপনার কিছু হলে এই সিনিয়র মেয়েটা কিভাবে বাঁচত? হঠাৎ নীলের হাতটা নড়ে উঠল। নীল চোখ খোলার চেষ্টা করছে। অরুণী দ্রুত নিজের চোখ মুছে নিল। নীল খুব ধীরে চোখ মেলে অরুণীকে দেখলো। তার ঠোঁটের কোণায় সেই পরিচিত বাঁকা হাসিটা আবার ফিরে এলো, তবে এবার সেটা খুব দুর্বল। সিনিয়র, আপনি কি কাঁদছেন? আমার রক্ত দেখে কি আপনার ভয় লেগেছে? চুপ করুন। আর একটা কথা বললে আমি চিরকালের জন্য আপনাকে ছেড়ে চলে যাব। আপনি আসলেও একটা পাগল। আপনার জন্য তো আমি নরক থেকেও ফিরে আসতে পারি। শাকিলের ফোনটা তো ভেঙেছি, এখন আপনার ওই গম্ভীর মুখটাও একটু ভাঙুন না, একটা হাসি দিন। অরুণী হাসলো না, কিন্তু সে নীলের হাতটা নিজের দুই হাতের মুঠোয় শক্ত করে ধরে রইল। সেই মুহূর্তে অরুণী অনুভব করলো যে অধিকার সে এতদিন অস্বীকার করেছে, আজ সেই অধিকার সে নিজের প্রতিটি রক্তবিন্দুতে স্বীকার করে নিল। সে আর নীল এখন শুধু প্রতিবেশী নয়, তারা এখন এক অদৃশ্য সুতোয় বাঁধা এক সত্তা। পরদিন সকালে শান্তিনগর জুড়ে ছিছি পড়ে গেল। অরুণীদের মেসের কাজের মেয়ে থেকে শুরু করে লিকার চায়ের দোকানদার, সবার মুখে এক কথা, জামান সাহেবের মেয়ে ওই মাস্তান নীলের সাথে হাসপাতালে রাত কাটিয়েছে। ছি ছি, এত বড় শিক্ষিত মেয়ে শেষে একটা গুন্ডার গলায় মালা দেবে? মিস্টার জামান যখন হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন, তার মুখমণ্ডল রাগে কালো হয়ে আছে। তিনি সরকারি চাকরিজীবী, তার কাছে মান সম্মানই সব। অরুণী যখন দুপুরবেলা বাসায় ফিরল, দেখলো বসার ঘরে তার বাবা মা আর পিউ গম্ভীর মুখে বসে আছে। অরুণী ভেতরে ঢুকে বাবার সামনে গিয়ে দাঁড়ালো। তার চোখে ভয় নেই, বরং এক বিচিত্র দৃঢ়তা। বাবা, আমি জানি তুমি কি বলবে, কিন্তু আগে আমার কথাটা শোনো। শোনা হয়ে গেছে। পুরো পাড়া আমাকে নিয়ে থুতু দিচ্ছে যে নীলকে আমি প্রতিবেশী হিসেবে পছন্দ করতাম, সে আজ আমার মেয়ে পিছু লেগেছে। তুমি কি জানো লোকে কি বলছে? তুমি একজন সিনিয়র মেয়ে, তোমার বিসিএস পরীক্ষার সামনে, আর তুমি এক বখাটে মাস্তানের সাথে হাসপাতালে রোমান্স করছো। তোমার কি একটুও লজ্জা নেই? রোম্যান্স নয় বাবা, ও আমার জীবন বাঁচিয়েছে। শাকিল আমাকে ব্ল্যাকমেল করেছিল, ও না থাকলে আজ তোমার মেয়ের লাশ দেখতে পেতে। নীল ওর জীবন বাজি রেখে আমার সম্মান বাঁচিয়েছে, এতে লজ্জার কি আছে? যুক্তি দিও না, ও একটা গুন্ডা। ও আজ তোমাকে বাঁচিয়েছে, কাল তো জেলও খাটবে। আমার পরিবার এমন কোনো মানুষের জায়গা নেই। আজ থেকে তোমার বাসা থেকে বের হওয়া বন্ধ। কোনো কোচিং নেই, কোনো লাইব্রেরি নেই। আমি তোমার জন্য নতুন পাত্র দেখছি। বিসিএস এর রেজাল্ট যাই হোক, তোমাকে এই মাসের মধ্যেই বিয়ে দিয়ে দেবো। অরুণী স্তব্ধ হয়ে গেল। তার নিজের বাবা তাকে বুঝতে চাইছে না। অরুণীর মা পাশ থেকে কান্নাকাটি করছিলেন, কিন্তু বাবার ভয়ে কিছু বলতে পারছিলেন না। বাবা, তুমি যদি আমার বিয়ে জোর করে অন্য কারোর সাথে দাও, তবে সেদিনই তোমার বড় মেয়েটা পৃথিবী ছেড়ে চলে যাবে।
আমি নীলের কাছ থেকে আসতে পারবো না। ও আমার শরীরের প্রতিটি ক্ষততে মিশে আছে। যে সম্মান ও নিজের রক্ত কিনেছে, সেই সম্মান আমি অন্য কাউকে দিতে পারবো না। মিস্টার জামান অরুণীর গালে এক চড় বসিয়ে দিলেন। বেয়াদব মেয়ে, সিনিয়রিটির দেমাগাজ গুন্ডার প্রেমে পড়ছে। যাও নিজের ঘরে ঢুকো। আজ থেকে নীল বা ওই বাসার কারোর নাম নিলে আমি বিষ খাবো। অরুণী নিজের ঘরের দরজা বন্ধ করে মেঝেতে বসে পড়ল। তার চোখের জল আজ আর থামছে না। একদিকে বাবার জেদ, অন্যদিকে নীলের রক্ত মাখা স্মৃতি। অরুণী জানালার পর্দা সরালো। পাশের বাসার সেই বারান্দাটা দেখা যাচ্ছে। নীল এখনো হাসপাতালে, ওর ঘরটা খালি। অরুণী মনে মনে বলল, নীল, আমাকে বের করে নিয়ে যান এই খাঁচা থেকে। আমি আর আপনার সিনিয়র থাকতে চাই না। আমি শুধু আপনার সেই পাগলি বউ থাকতে চাই। হাসপাতাল থেকে 3 দিন পরেই নীল ডিসচার্জ নিয়ে নিল। যদিও ডাক্তাররা আরও 2 দিন থাকতে বলেছিলেন। তার পিঠের সেলাইগুলো এখনো কাঁচা, হাঁটাচলা করলে টান লাগে। কিন্তু নীলের জেদের কাছে শারীরিক যন্ত্রণা তুচ্ছ, কারণ সে শুনেছে অরুণীকে বন্দি করে রাখা হয়েছে। সে যখন ব্যান্ডেজ জড়ানো অবস্থায় শান্তিনগরের মোড়ে বাইক নিয়ে ফিরল, এলাকার মানুষ ভয়ে আর বিস্ময়ে তটস্থ হয়ে গেল। নীল সরাসরি তার বাইকটা নিয়ে জামান সাহেবের বাড়ির প্রধান ফটকের সামনে এসে থামালো। সে কোনো গোলমাল করলো না, শুধু বাইকটা স্ট্যান্ডে রেখে ফটকের ঠিক সামনে একটা প্লাস্টিকের চেয়ার পেতে বসলো। তার পেছনে আকাশ, রনিয়ার এলাকার আরও 20 থেকে 25 জন ছেলে। কিন্তু নীল তাদের ইশারায় শান্ত থাকতে বলল। আকাশ, কেউ কোনো শোরগোল করবি না। আমি এখানে মাস্তানি করতে আসিনি। আমি এখানে আমার পাওনা আদায় করতে এসেছি। আঙ্কেল যতক্ষণ না অরুণীকে মুক্ত করবেন ততক্ষণ আমি এই গেট ছাড়ব না। ভেতরে জামান সাহেব অস্থির হয়ে পায়চারি করছেন। তিনি বারান্দায় গিয়ে দেখলেন নীল নিচে বসে আছে। তার কপালে ব্যান্ডেজ, হাতেও ব্যান্ডেজ। রোদের তাপে ছেলেটা ফ্যাকাশে হয়ে যাচ্ছে, কিন্তু জায়গা ছাড়ছে না। এই ছেলেটা কি পাগল? ও এভাবে আমার গেটে বসে থাকলে মান সম্মান আর কিছু থাকবে? পুলিশে খবর দাও। পুলিশ ডেকে কি হবে? ও তো কোনো অপরাধ করছে না, ও শুধু বসে আছে। ও তো তোমার মেয়ের জীবন বাঁচিয়েছে, ওকে অন্তত একটু পানি খেতে দাও। অরুণী নিজের ঘরের জানালার পর্দা সরিয়ে নিস্তলার দৃশ্যটা দেখল। রোদের প্রখর তেজে নীলের কপাল দিয়ে ঘাম আর ব্যান্ডেজ চুইয়ে আসা রক্ত মিশে একাকার হয়ে যাচ্ছে। অরুণীর বুকটা ফেটে যাচ্ছিল। সে দরজায় দুমাদুম ধাক্কা দিতে শুরু করলো। বাবা, দরজা খোলো। নীল অসুস্থ। ওর এই রোদে বসে থাকা ঠিক নয়। ওর সেলাই ছিঁড়ে যাবে। বাবা প্লিজ, ওকে ভেতরে আসতে দাও। বাইরে পাড়ার লোকেরা জড়ো হয়েছে। সবাই নীলের এই নীরব প্রতিবাদ দেখে অবাক। যে ছেলেটা একসময় কথা কাটাকাটি হলেই মারপিট করত, সে আজ মূর্তির মতো বসে আছে। সন্ধ্যা গড়িয়ে রাত হলো। নীল সরেনি। আকাশ আর রনি খাবার নিয়ে এলো, কিন্তু নীল কিছুই ছুলো না। নীল নিচ থেকে অরুণীর জানালার দিকে তাকিয়ে অস্ফুট স্বরে বলে, সিনিয়র, আমি জানি আপনি আমাকে দেখছেন। আপনি না হাসলে আমি এই নরক থেকে এক কদমও নড়ব না। আঙ্কেলকে বুঝতে দিন, নীলের জেদ আর ভালোবাসা দুটোই হিমালয়ের মতো অটল। জামান সাহেব দেখলেন পরিস্থিতি হাতের বাইরে যাচ্ছে। এলাকার মুরব্বীরা এসে তাকে বোঝাচ্ছেন। জামান সাহেব, ছেলেটা তো মন্দ নয়। আপনার মেয়ের জীবন বাঁচালো, এখন এভাবে বসে আছে। আপনি একবার কথা বলে দেখেন না। জামান সাহেবের জেদ যেন এবার একটু নড়বড়ে হতে শুরু করলো। কিন্তু তখনই নতুন উপদ্রবের উদয় হলো। শাকিল হাসপাতাল থেকে ছাড়া পেয়ে অপমানে জ্বলছিল। সে জানতো নীলকে সরাসরি হারানো সম্ভব নয়, তাই সে নীলের দুর্বল জায়গায় আঘাত করার পরিকল্পনা করলো। সে নীলের বাবা চৌধুরী সাহেবের কাছে পৌঁছলো। চৌধুরী সাহেব শহরের একজন প্রভাবশালী ধনাঢ্য ব্যবসায়ী, যার কাছে সামাজিক আভিজাত্যই শেষ কথা। শাকিল তাকে বোঝালো যে নীল এক সাধারণ সরকারি কর্মচারীর মেয়ের প্রেমে পড়ে বংশের নাম ডোবাচ্ছে এবং ওই পরিবার নীলকে ব্ল্যাকমেইল করছে। পরদিন সকালে চৌধুরী সাহেবের বিশাল পাজেরো গাড়ি বহর শান্তিনগরের গলিতে ঢুকলো। নীলের বাবা গাড়ি থেকে নামলেন। তার পরনে দামি স্যুট, চোখে ক্ষমতার দম্ভ। তিনি দেখলেন তার একমাত্র ছেলে রোদের মধ্যে একটি সাধারণ বাসার গেটে বসে আছে। নীল, এ কি তামাশা শুরু করেছো? আমাদের বংশের মর্যাদা কি ধুলোয় মিশিয়ে দেবে? এক মধ্যবিত্ত মেয়ের জন্য তুমি রাস্তায় বসে আছো? নীল ধীর পায়ে উঠে দাঁড়ালো। তার বাবার সাথে তার সম্পর্ক বরাবরই বিষাক্ত। বাবা, আপনি মর্যাদা বোঝেন না, আপনি শুধু ক্ষমতা বোঝেন। আপনি মাকে ছেড়ে গিয়ে আমাদের মর্যাদা আগেই ধুলোয় মিশিয়েছেন। এখন কেন এসেছেন? আজ আমি আমার মর্যাদা আর ভালোবাসা দুটোই রক্ষা করছি।
চৌধুরী সাহেব রাগে অন্ধ হয়ে জামান সাহেবের গেটের দিকে তাকালেন। তিনি তার বডিগার্ডদের নির্দেশ দিলেন গেট ভাঙতে। জামান সাহেব ভয়ে কাঁপতে কাঁপতে বাইরে বেরিয়ে এলেন। শুনুন মিস্টার জামান, আপনার মেয়েকে শাসন করুন। আমার ছেলে যদি আর 1 মিনিট এখানে থাকে, তবে আপনার চাকরি আর এই বাসা সব আমি ধ্বংস করে দেব। আমার ছেলেকে প্রলোভন দেখানো বন্ধ করুন। অরুণী আর ঘরে থাকতে পারল না। সে কোনোভাবে জানালার গ্রিল দিয়ে বেরিয়ে কার্নিশ বেয়ে নিচে নেমে এলো। তার সাহস দেখে সবাই স্তব্ধ। অরুণী সরাসরি চৌধুরী সাহেবের সামনে গিয়ে দাঁড়ালো। চৌধুরী সাহেব, প্রলোভন আমরা দেইনি। আপনার ছেলে নিজের রক্ত দিয়ে আমার সম্মান বাঁচিয়েছে। আপনি টাকা দিয়ে ক্ষমতা কিনতে পারেন, কিন্তু নীলের মতো সাহস কিনতে পারবেন না। আপনি আমার বাবার চাকরি কেড়ে নেবেন, নিন, কিন্তু নীলের মন থেকে আমার নাম কি মুছতে পারবেন? নীল অরুণীকে আগলে ধরল। সে তার বাবার চোখের দিকে তাকিয়ে বলল, বাবা, আপনি আজ থেকে আমার কেউ নন। আমি এই চৌধুরী ভিলার উত্তরাধিকার ত্যাগ করলাম। এমনিতেও আপনি আমাদের নন। আমি এই সাধারণ মেয়েটার সাথেই থাকব। আপনার ক্ষমতা আপনি আপনার কাছে রাখুন। নীলের বাবা রাগে গজগজ করতে করতে চলে গেলেন, কিন্তু যাওয়ার আগে শাকিলের দিকে ইশারা করে গেলেন এক চরম প্রতিশোধের। জামান সাহেব পুরো ঘটনাটি দেখলেন। তিনি দেখলেন তার মেয়ে আর এই বকাটে ছেলেটা মিলে এক বিশাল ক্ষমতার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। তার আভিজাত্যের দেওয়াল আজ সত্যি চুরমার হয়ে গেল। নীল অরুণীর হাত ধরে জামান সাহেবের সামনে হাঁটু গেড়ে বসলো। আঙ্কেল, আমি মাস্তান হতে পারি, কিন্তু আমি অরুণীকে রাজকন্যা করে রাখবো। আমাকে একবার সুযোগ দিন। জামান সাহেবের চোখ ভিজে এলো। তিনি অরুণীর মাথায় হাত রাখলেন এবং নীলকে টেনে তুললেন। আমি ভুলছিলাম রে মা, সিনিয়রিটির চেয়েও বড় স্যাক্রিফাইস এই ছেলেটা করেছে। শান্তিনগরের সকালটা আজ অন্য দিনের চেয়ে আলাদা। জামান ভিলার ড্রয়িং রুমে আজ গুমোট ভাব নেই। অরুণীর বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার আর মাত্র 3 দিন বাকি, কিন্তু গত কয়েক সপ্তাহের মানসিক তাণ্ডবে তার পড়াশোনার 12টা বেজে গেছে। সে পড়ার টেবিলে বসে আছে ঠিকই, কিন্তু চোখের সামনে সংবিধানের ধারার বদলে ভাসছে নীলের সেই রক্তমাখা ব্যান্ডেজ। নীল এখন প্রতিদিন সকালবেলা জামান সাহেবের বাসায় হাজির হয়, তবে সে আর মাস্তানি পোশাকে আসে না। সে এখন অত্যন্ত ভদ্র সেজে হাতে করে একগাদা কারেন্ট অ্যাফেয়ার্স আর বিসিএস ডাইজেস্ট নিয়ে আসে। জামান সাহেব প্রথমে একটু ভড়কে গেলেও নীলের একাগ্রতা দেখে এখন আর না করেন না। নীল অরুণীর রুমের দরজায় নক করে। সিনিয়র, আসতে পারি? নাকি এখনো ওই মোগল সাম্রাজ্যের ইতিহাস নিয়ে মাথা চুলকাচ্ছেন? অরুণী মুখ তুলে তাকালো। নীল একটা নীল শার্ট পরে এসেছে, চুলে একটু বেশি জেল মেখেছে। অরুণীর হাসি পেয়ে গেল। আসুন জুনিয়র সাহেব, আপনার পড়ালেখা কত দূর? আপনি তো ইঞ্জিনিয়ারিং শেষ করেননি। আপনি আমাকে কি বোঝাবেন? ইঞ্জিনিয়ারিং করিনি তো কি হয়েছে? আপনার এই মেমোরি শার্প করার দায়িত্ব আমার। দেখুন, আমি আপনার জন্য একটি স্পেশাল চার্ট বানিয়ে এনেছি। কোন কোন দেশ কার কার সাথে বর্ডার শেয়ার করে ওটা গল্পের মতো মুখস্থ করাবো। নীল অরুণীর টেবিলের পাশে বসলো। ঠিক সেই সময় ড্রয়িং রুমে প্রবেশ করলেন মজিদ মামা। মজিদ মামা হলেন জামান সাহেবের দূর সম্পর্কের শ্যালক, যিনি নিজেকে এলাকার সবচেয়ে বড় পণ্ডিত মনে করেন, কিন্তু আদতে সারাদিন আজগুবি খবর ছড়িয়ে বেড়ান। কিরে অরণি, মাস্তান নিয়ে বিসিএস কোচিং করাচ্ছিস নাকি? জামান সাহেব, আপনি কি আসলেই এই বকাটের উপর ভরসা করেছেন? নীল মুচকি হাসলো। মজিদ মামা, আসসালামু আলাইকুম। আপনি যখন এসেছেন তখন একটা কুইজ হয়ে যাক। বলুন তো, বাংলাদেশের সাথে ভারতের কয়টি জেলার সীমান্ত আছে? উত্তর পারলে আপনাকে 1 কেজি জিলিপি খাওয়াবো। মজিদ মামা আমতা আমতা করতে লাগলেন। ওটা তো অনেক। আমি কি আর এসব মাপ নিয়ে থাকি? আমি থাকি দেশের বড় বড় পলিটিক্স নিয়ে। নীল হাসতে হাসতে অরুণীর দিকে তাকালো। দেখলেন তো সিনিয়র, মজিদ মামাদের মতো পণ্ডিতেরা শুধু পেশাল পারে, কিন্তু আপনার লক্ষ্য হওয়া উচিত পাখির চোখের মতো একদম স্থির। পরবর্তী 2 দিন নীল যেন অরুণীর ছায়া হয়ে গেল। সে অরুণীকে খাওয়ার সময় মনে করিয়ে দেয়, ঘুমের সময় তাগাদা দেয়। এমনকি পিউ আর রনি মিলে এক মজার টিম তৈরি করলো। রনি নীলের বন্ধু, এখন বাসার নিচে পাহারা দেয় যাতে শাকিলের কোনো লোক ডিস্টার্ব করতে না পারে, আর পিউ কফি বানিয়ে সাপ্লাই দেয়। নীল ভাইয়া, আপনি তো অরণি আপুকে বিএস ক্যাডারে বানিয়েই ছাড়বেন দেখছি। আচ্ছা আপু, ক্যাডার হলে কি আপনি ওনার বডিগার্ড হবেন? বডিগার্ড তো অলরেডি আছি। ক্যাডার হলে আমি হব ওনার পার্সোনাল ড্রাইভার কাম অ্যাডভাইজার।
ভাবো একবার, সামনে পুলিশের গাড়ি, মাঝখানে ক্যাডার অরুণী চৌধুরী, আর পেছনে বাইক নিয়ে আমি। হাসি ঠাট্টার মাঝেও অরুণী বুঝতে পারছিল নীল নিজের পড়াশোনা আর কাজ ফেলে দিনরাত তার পেছনে খাটছে। অরুণীর ভেতরে এক নতুন জেদ জন্মালো। নীলের এই ত্যাগের মর্যাদা তাকে দিতেই হবে। পরীক্ষার দিন সকালে হুলুস থুলুস পড়ে গেল। হঠাৎ খবর এলো শহরের প্রধান রাস্তার বড় ধরনের অবরোধ চলছে। শাকিল তার ক্ষমতার দাপটে বাস ট্র্যাক বন্ধ করে দিয়েছে যাতে অরুণী পরীক্ষার হলে পৌঁছতে না পারে। অর্ণি, আজ মনে হয় কপালে পরীক্ষা নেই। রাস্তা পুরো ব্লক, কোনো রিক্সা বা সিএনজি চলছে না। জামান সাহেব দিশেহারা। অরুণী কান্নায় ভেঙে পড়লো। ঠিক তখনই গেটের সামনে গর্জে উঠল নীলের সেই বিশাল কালো ইয়ামাহা। নীল আজ একটি কালো টি শার্ট আর জিন্স পরে এসেছে। তার চোখে সেই পুরনো সংহারী রূপ। সিনিয়র, ব্যাগ নিন। আজ কোনো অবরোধ নীলকে থামাতে পারবে না। পিউ আঙ্কেল, আপনারা চিন্তা করবেন না, আমি ওকে হলের ভিতরে পৌঁছে দিয়ে তবেই ফিরবো। অরুণী বাইকের পিছনে বসলো। নীল ঝড়ের গতিতে বাইক চালাতে শুরু করলো। গলি থেকে বড় রাস্তায় উঠতেই দেখা গেল শাকিলের গুন্ডা বাহিনী রাস্তা আটকে দাঁড়িয়ে আছে। নীল বাইক থামালো না। সে এক হাতে বাইকের হ্যান্ডেল ধরলো আর অন্য হাতে ইশারায় তার বন্ধুদের ডাকলো। রনি আর আকাশের নেতৃত্বে 30 থেকে 40টা বাইক পেছন থেকে এসে শাকিলের বাহিনীকে চারিদিক থেকে ঘিরে ফেললো। নীল শাকিলের চোখের দিকে তাকিয়ে বলে, আজ আমার সিনিয়রের পরীক্ষা। যে হাত বাড়াবি সেই হাত শরীর থেকে বিচ্ছিন্ন করে দেব। পথ ছাড়। নীলের হুঙ্কারে শাকিলের লোকেরা পিছু হটল। নীল ঝড়ের গতিতে ফুটপাত আর সরু গলি দিয়ে বাইক চালিয়ে ঠিক সময় মতো অরুণীকে পরীক্ষার হলের সামনে নামিয়ে দিল। অরুণী যখন বাইক থেকে নামলো তার হাত কাঁপছে। যাও রাজকন্যা, খাতাটা আজ লিখে ভরিয়ে দিয়ে এসো। আমি গেটে দাঁড়িয়ে আছি। মনে রাখবে তোমার কলম যেন না থামে, কারণ তোমার পেছনের দেয়ালটা এখনো শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। অরুণী হলের ভেতরে ঢুকে গেল। 3 ঘন্টার দীর্ঘ পরীক্ষা শেষ করে যখন সে বের হলো, দেখলো নীল গেটের সামনে একটা কৃষ্ণচূড়া গাছের নিচে ঘামছে। অরুণীকে দেখেই নীল হাসি দিল। নীল, পরীক্ষা তো খুব ভালো হয়েছে, আমি সব পেরেছি। নীল অরুণীকে বাইকে তুলে নিল, কিন্তু তারা জানতো না এই সাফল্যের খুশির আড়ালে চৌধুরী সাহেব আর শাকিল তাদের শেষ চালটা চেলেছে। জামান সাহেবের কাছে তখন এক উড়ো চিঠি পৌঁছিয়েছে, যা তাদের সম্পর্কের বুনিয়াদ নাড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট। শান্তিনগরের বিকেলগুলো সাধারণত চনমনে থাকে, কিন্তু জামান সাহেবের ঘরের পরিবেশটা এখন শ্মশানের মতো নিস্তব্ধ। ড্রয়িং রুমের সেন্ট্রাল টেবিলে রাখা একটি ঘিয়ে রঙের খাম যেন আসত একটা বোমা। অরুণী আর নীল হাসি মুখে সিঁড়ি দিয়ে উপরে উঠছিল, কিন্তু ঘরের ভেতরে ঢুকতেই তাদের হাসিটা জমে গেল। জামান সাহেব সোফায় বসে আছেন, তার কপালে চিন্তার ভাঁজগুলো আজ আরো গভীর। পাশে অরুণীর মা আঁচল দিয়ে চোখ মুছছেন। অরুণী ভেতরে ঢুকেই থমকে গেল। বাবা, কি হয়েছে? মা কাঁদছে কেন? জামান সাহেব কোনো উত্তর দিলেন না। তিনি শুধু টেবিলের উপরে থাকা খামটা ইশারায় দেখালেন। নীল এগিয়ে গিয়ে খামটা হাতে নিল। খামের ওপরে দামি গোল্ডেন সিল, চৌধুরী সাহেবের ব্যক্তিগত শিলমোহর। নীল খামটা খুলতেই তার হাত কেঁপে উঠল। ভেতরে কিছু পুরনো ধুলোবালি মাখা পুলিশের এফআইআর কপি আর একটা সাইকিয়াট্রিক রিপোর্ট। রিপোর্টে স্পষ্টাক্ষরে লেখা, নীল চৌধুরী সাহেবের পুত্র, শৈশবে উগ্র আচরণের জন্য এবং একজনকে গুরুতর আঘাত করার অভিযোগে অভিযুক্ত। নীল, আমি তোমাকে সম্মান করতে চেয়েছিলাম। ভেবেছিলাম তুমি বখাটে হলেও তোমার মনটা ভালো, কিন্তু আমার তো জানা ছিল না যে আমি আমার মেয়ের সাথে একজন ক্রিমিনাল আর মানসিক রোগীর বিয়ে দিতে যাচ্ছি। আঙ্কেল, এসব বানোয়াট। আমার বাবা আমাকে ছোটবেলা থেকেই ধ্বংস করতে চান। তিনি চান না আমি সুখী হই। থামো নীল, এই রিপোর্টে ডাক্তারের সই আছে, পুলিশের নথিপত্র আছে। অর্ণি বিসিএস দিয়ে একজন উচ্চ পদস্থ কর্মকর্তা হবে, আর তার স্বামী হবে একজন মানুষ যার শৈশবে খুনের চেষ্টার অভিযোগ আছে। তুমি কি জানো এটা জানলে অর্ণির ক্যারিয়ার কি হবে? অরুণী স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। সে নীলের দিকে তাকালো। নীলের মুখটা ফ্যাকাশে হয়ে গেছে। অরুণী খাম থেকে কাগজগুলো নিয়ে দ্রুত পড়তে লাগলো। তার বিশ্বাস হচ্ছে না যে এই হাসি খুশি সাহসী ছেলেটার পিছনে এমন কোনো অন্ধকার লুকিয়ে আছে। রাতের অন্ধকার গভীর হওয়ার সাথে সাথে জামান ভিলার ভেতরের উত্তেজনা আরো বেড়ে গেল।
জামান সাহেব অরুণীকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন এই নীলকে আর কোনোভাবেই এই বাসায় ঢুকতে দেওয়া হবে না। অরুণী নিজের ঘরে গিয়ে জানালার পর্দা সরিয়ে দেখলো নীল সেই কৃষ্ণচূড়া গাছটার নিচে অন্ধকার একা দাঁড়িয়ে আছে। অরুণী আর থাকতে পারলো না, সে সবার নজর এড়িয়ে নিচে নেমে এলো। নীল অরুণীকে দেখে একটুও অবাক হলো না, তার চোখে এখন এক সমুদ্র সমান বিষাদ। নীল, আমাকে সত্যিটা বলুন, ওই কাগজগুলোতে যা লেখা আছে তা কতটুকু সত্যি? আপনি কি আসলেও কাউকে আঘাত করেছিলেন? নীল একটি দীর্ঘশ্বাস ফেলে কৃষ্ণচূড়া গাছের গুড়িতে হেলান দিল। সবটুকু মিথ্যা নয় অরণি, তবে যা লেখা আছে তার পেছনে একটা অন্য গল্প আছে। যখন আমার বয়স 12, বাবা তখন অন্য এক মহিলার প্রেমে মগ্ন। মা প্রতিবাদ করলেই বাবা মায়ের গায়ে হাত তুলতেন। একদিন বাবা মার গলা টিপে ধরেছিলেন, মা নীল হয়ে যাচ্ছিলেন। আমি আর সহ্য করতে পারিনি। আমি পড়ার টেবিলের ভারী একটা পেপার ওয়েট দিয়ে বাবার ওই লোকের মাথায় আঘাত করেছিলাম যে বাবাকে উস্কানি দিচ্ছিল। আমার অপরাধ ছিল, আমি আমার মাকে বাঁচাতে চেয়েছিলাম। বাবা সেটাকে মানসিক ভারসাম্যহীনতার তকমা দিয়ে আমাকে রিহ্যাব সেন্টারে পাঠিয়েছিলেন যাতে মায়ের কাছ থেকে আমাকে আলাদা করা যায়। অরুণীর হৃৎপিণ্ডটা যেন ছিঁড়ে গেল। সে দেখলো নীলের চোখের কোণে এক ফোঁটা জল চিকচিক করছে। আমার বাবা অত্যন্ত প্রভাবশালী। তিনি ওই ঘটনাকে এমনভাবে সাজিয়েছিলেন যেন আমি একটা হিংস্র পশু। অরণি, আমি হয়তো আপনার যোগ্য নই। আপনার বিসিএস ক্যারিয়ারের জন্য আমার এই কলঙ্কিত অতীত একটা বড় বোঝা হবে। আমি চাই না আমার জন্য আপনার স্বপ্ন নষ্ট হোক। অরুণী নীলের হাতটা শক্ত করে ধরলো। নীল, আপনি আমার জন্য যা করেছেন তার তুলনায় এই কাগজগুলো তুচ্ছ। যে ছেলে 12 বছর বয়সে মাকে বাঁচাতে লড়তে পারে সে কোনোদিন অপরাধী হতে পারে না। আমি বাবার সাথে কথা বলবো। আমি এই আভিজাত্যের মিথ্যে অহংকার ভেঙে দিব। সকাল হতেই শান্তিনগরের গলিগুলোতে নতুন মুখরোচক খবর ছড়িয়ে পড়ল। আর এই খবরের মূল প্রচারক হলেন মজিদ মামা। তিনি মোড়ের দোকানে বসে পান চিবোতে চিবোতে এলাকার মানুষকে জ্ঞান দিচ্ছিলেন। আরে ভাই, আমি তো আগেই বলেছিলাম এই নীল ছেলেটা সুবিধার না। শুনলাম ছোটবেলায় ও নাকি খুন করতে চেয়েছিল। পাগল আর গুন্ডার মিশ্রণ এই ছেলে। জামান সাহেবের কপালটাই মন্দ, এমন একটা ছেলের পিছনে মেয়েটাকে লেলিয়ে দিল। এলাকার মানুষ ভড়কে গেল। যারা নীলকে ভালো জানতো তারাও এখন সন্দেহ করতে শুরু করলো। ঠিক এই সুযোগটাই নীল শাকিল। সে জানতো নীল এখন মানসিকভাবে দুর্বল এবং এলাকায় কোণঠাসা। শাকিল ঠিক করলো সে এবার সরাসরি অরুণীর পরিবারকে আঘাত করবে। বিকেলে পিউ যখন স্কুল থেকে ফিরছিল শাকিল তার বাইক নিয়ে পথ আটকালো। ফিরে পিচ্ছি, তোর দুলাভাই তো দেখি খুনি। শোন, তোর বড় বোনকে বলিস আমার সাথে আপোষ করতে, না হলে তোকে তুলে নিয়ে গেলে তোর ওই খুনি দুলাভাইও বাঁচাতে পারবে না। পিউ ভয়ে কাঁদতে কাঁদতে বাসায় ফিরে এলো। অরুণী আর জামান সাহেব যখন পিউয়ের কথা শুনলেন তারা বুঝতে পারলেন শাকিল এখন বেপরোয়া। কিন্তু নীল এখন কোথায়? নীল তো এলাকায় নেই। সবাই ভাবলো নীল হয়তো পালিয়ে গেছে। ঠিক তখনই গলির মুখে আবার সেই পরিচিত বাইকের গর্জন। নীল ফিরে এসেছে, তবে এবার সে একা নয়, তার সাথে আছে এলাকার সেই রিক্সা চালকরা আর সাধারণ মানুষ যাদের নীল গত কয়েক বছর ধরে নানাভাবে সাহায্য করেছে। মজিদ মামার রটানো কথায় যারা কান দিয়েছিল নীলের এই মূর্তি দেখে তারা আবার পিছিয়ে গেল। নীল সরাসরি শাকিলের চায়ের আড্ডায় গিয়ে হাজির হলো। শাকিল, তুই অরণির বোনের দিকে নজর দিয়েছিস? আমার অতীত নিয়ে কথা বললে আমি হয়তো চুপ থাকতাম, কিন্তু আমার পরিবারের দিকে হাত বাড়ালে আমি আমার ওই উন্মাদ রূপটা ফিরে পেতে বাধ্য হব। শোন, শান্তিনগর থেকে তোর তল্পি তল্পা গুছিয়ে পালানোর সময় হয়ে গেছে। নীলের চোখের আগুন দেখে শাকিল বুঝতে পারলো নীল মোটেও দুর্বল হয়নি, বরং অরুণীর প্রতি তার ভালোবাসা তাকে আরো ভয়ঙ্কর করে তুলেছে। অরুণী দূর থেকে সব দেখছিল। তার মনে হলো যে অতীত নিয়ে নীল লজ্জিত। সেই অতীতই তাকে আজ অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই করার সাহস যোগাচ্ছে। শাকিল ভয়ে আপাতত চলে গেল। পরদিন সকাল 10টা। পিসিএসসির ওয়েবসাইট থেকে রেজাল্ট পাবলিশ হয়েছে। অরুণী ল্যাপটপের সামনে পাথরের মতো বসে আছে। তার রোল নাম্বারটা তালিকার একদম শুরুর দিকে জ্বলজ্বল করছে। সে প্রিলিমিনারিতে টপ করেছে। ফোনের ইনবক্স অভিনন্দন বার্তায় ভরে যাচ্ছে, কিন্তু অরুণীর মন পড়ে আছে পাশের বাড়ির ওই অন্ধকার ঘরটায়। নীল আজ সারাদিন ঘর থেকে বের হয়নি।
সে জানে এই খুশির দিনে তার থাকাটা অরুণীর জন্য অভিশাপ হতে পারে। জামান সাহেব ইতিমধ্যে বাসার ঘোষণা করে দিয়েছেন যে নীল যদি অরুণীর জীবনে থাকে তবে ভেরিফিকেশনের সময় নীলের এই তথাকথিত ক্রিমিনাল রেকর্ড অরুণীর চাকরি হওয়ার পথে বাধা হয়ে দাঁড়াবে। নীল জানালার আড়ালে দাঁড়িয়ে দেখছিল অরুণীদের বাসায় মিষ্টি আসছে, প্রতিবেশীরা ভিড় করছে, কিন্তু সে সেখানে যাওয়ার অধিকার হারিয়েছে। রাত গভীর হলে নীল তার ব্যাগ গুছিয়ে নিল। সে ঠিক করেছে সে শান্তিনগর ছেড়ে দূরে কোথাও চলে যাবে। রনিকে ডেকে সে তার বাইকের চাবিটা হাতে নিল। রনি, এই বাইকটা রাখ। আর শোন, অরণিকে বলবি আমি কোনোদিন ওর পথে বাধা হতে চাইনি। ওর ক্যারিয়ারটা অনেক বড়। আমার এই অন্ধকার ছায়া যেন ওর উজ্জ্বল ভবিষ্যতের উপর না পড়ে। আমি চলে গেলেই আঙ্কেল ওকে ওর স্বপ্নের পথে এগোতে দেবেন। বস, আপনি কি পাগল হয়েছেন? অর্ণি আপু আপনাকে ছাড়া বাঁচবে না। আপনি এভাবে পালিয়ে যাচ্ছেন কেন? এটা পালানো নয় রে রনি, এটা মুক্তি। আমি ওকে ভালোবাসি বলেই ওর স্বপ্নকে নষ্ট হতে দিতে পারি না। আমি থাকলে সমাজ ওকে কথা শোনাবে, পুলিশ ভেরিফিকেশনে ঝামেলা হবে। তার চেয়ে আমি নেই, এটাই হোক ওর জন্য আমার শেষ উপহার। যখন গেট দিয়ে বেরিয়ে যাচ্ছিল হঠাৎ দেখলো গেটের সামনে অরুণী দাঁড়িয়ে। পরনে সেই সাধারণ সুতির শাড়ি, চোখে জল, কিন্তু দৃষ্টিতে আগ্নেয়গিরির তেজ। সে বিসিএস এর রেজাল্ট শিটটা নীলের পায়ের কাছে ছুঁড়ে মারলো। এটা কি নীল? আপনি আমাকে ছেড়ে চলে যাচ্ছেন? আপনি ভেবেছেন এক টুকরো কাগজে আমার কাছে আপনার চেয়ে বেশি দামি? অরণি, বোঝার চেষ্টা করুন। আপনি ক্যাডার হবেন, আপনার স্বামী হবে একজন ক্লিন ইমেজের মানুষ। আমার মতো একজন দাগি আসামির সাথে আপনার নাম জড়ালে আপনার সব কষ্ট বৃথা যাবে। যে ক্যারিয়ার নীলকে ছাড়া গড়তে হবে সেই ক্যারিয়ারের আমার দরকার নেই। আপনি যদি আজ এক পা বাড়ান তবে আমি এক্ষুনি বিসিএস এর এই ফাইল পুড়িয়ে ফেলবো। আমার ক্যাডার হওয়ার বড় কথা নয় নীল, বড় কথা হলো আপনি পাশে আছেন। নীল স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। অরুণী নীলের কলার ধরে ঝাঁকাতে লাগলো। বড় কথা হলো আপনি পাশে আছেন কিনা। আপনি কি আসলেও আমাকে এত ঠুনকো মনে করেন কিনা? সিনিয়র সাহেব, আপনি আমার নিরাপত্তা দিতে চেয়েছিলেন না, এখন নিজেই পালিয়ে যাচ্ছেন। মনে রাখবেন, সিনিয়রের অনুমতি ছাড়া আপনি শান্তিনগর ছাড়তে পারবেন না। পরের দিন সকালে চৌধুরী সাহেব যখন তার ড্রয়িং রুমে বসে কফি খাচ্ছিলেন এবং ভাবছিলেন যে তার চাল সফল হয়েছে, ঠিক তখনই এক অভাবনীয় ঘটনা ঘটল। নীলের মা, যিনি দীর্ঘ 10 বছর এইসব মুখ বুজে সব সহ্য করেছেন, আজ তিনি সরাসরি চৌধুরী সাহেবের সামনে গিয়ে দাঁড়ালেন। তার পিছনে অরুণী এবং এলাকার কিছু বয়োজ্যেষ্ঠ মানুষ। কি ব্যাপার, পাগলের মা আজ আমার সামনে কেন? তোমার ছেলেকে তো অলরেডি তার প্রেমিকা তাড়িয়ে দিয়েছে মনে হয়। মুখ সামলে কথা বলুন চৌধুরী সাহেব। এত বছর চুপ ছিলাম শুধু নীলের দিকে তাকিয়ে। ভেবেছিলাম আপনি মানুষ হবেন, কিন্তু আপনি নিজের ছেলেকে ধ্বংস করার জন্য পুলিশের ফাইল ম্যানিপুলেট করেছেন। অরুণী, এই নাও সেই আসল ফাইল। নীলের মা ব্যাগ থেকে এক সেট পুরনো ডায়েরি আর একটা মেমোরি কার্ড বের করলেন। সেখানে চৌধুরী সাহেবের সেই অবৈধ প্রেমের কথোপকথন আর নীলের উপর করা মানসিক অত্যাচারের প্রমাণ রয়েছে। দেখা গেল নীলের বিরুদ্ধে কোনো খুনের চেষ্টার মামলা কোনোদিন ছিলই না। ওটা চৌধুরী সাহেব টাকা দিয়ে বানিয়েছিলেন। অরুণিমা, নীল কোনো অপরাধী নয়, ও আমার রক্ষাকর্তা। চৌধুরী সাহেব, আপনি যদি আজই নীলের নামে করা এই সব মিথ্যা এলিগেশন উচ্চ না করেন, তবে কাল আপনার এই রাজপ্রাসাদ আর আপনার পাওয়ার আমি আইনের হাতে তুলে দেব। চৌধুরী সাহেব ফ্যাকাশে হয়ে গেলেন। তিনি বুঝতে পারেননি তার এতদিনের শান্ত স্ত্রী এভাবে রুখে দাঁড়াবেন। অরুণী ফাইলের পাতাগুলো উল্টে দেখলো। তার চোখে বিজয়ের হাসি। সে সরাসরি চৌধুরী সাহেবের চোখের দিকে তাকিয়ে বলল, চৌধুরী সাহেব, আপনি ক্ষমতার বড়াই করেন। আমার বিসিএস এর রেজাল্ট আজ আমাকে সেই ক্ষমতা দিয়েছে, যাতে আমি আপনার মতো মিথ্যাবাদীকে কাঠগড়ায় দাঁড় করাতে পারি। নীল আপনার ছেলে বলেই হয়তো আপনাকে ক্ষমা করে দিবে, কিন্তু আমি অরুণী জামান আপনাকে ছাড়বো না যদি না আপনি সবার সামনে নিজের ভুল স্বীকার করেন। বিকেলের দিকে শান্তিনগরের মোড়ে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল। চৌধুরী সাহেবের গাড়ি এসে নীলের সামনে থামলো। তিনি গাড়ি থেকে না নামলেও তার ম্যানেজার এসে নীলের কাছে একটি লিখিত ক্ষমাপত্র দিয়ে গেল, যেখানে নীলের অতীত রেকর্ডকে ভুল তথ্য হিসেবে ঘোষণা করা হয়েছে। নীল আজ ভীষণ খুশি। তারা দুজনে একসাথে নির্জন পথ ধরে হাঁটতে থাকলো। নীল আর অরুণী যখন কৃষ্ণচূড়া গাছের নিচে দাঁড়ালো, তখন গোধূলির আলো তাদের দুজনের ওপর পড়েছে। সিনিয়র, আপনি তো দেখি আস্ত একটা বাঘিনী। বিসিএস হওয়ার আগেই তো আমার বাবাকে কুপকাত করে দিলেন।
বখাটে জুনিয়রকে সামলাতে হলে বাঘিনী হতেই হয়। এখন চুপচাপ পড়াশোনা শুরু করুন। বিসিএস ভাইবাতে কিন্তু আমার স্বামী হিসাবে আপনাকে একদম টিপটপ থাকতে হবে। শান্তিনগরের আকাশ আজ অনেক বেশি পরিষ্কার। মজিদ মামা আবার পানের দোকানে গিয়ে বলতে শুরু করলেন, আমি তো জানতামই নীল ছেলেটা হিরো। আমি তো অরুণিমাকে বুদ্ধি দিয়েছিলাম ফাইলটা খুঁজে বের করতে। কিছুদিন পর বিসিএস ভাইবা বোর্ডের বাইরে অরুণী আজ একা দাঁড়িয়ে নেই, তার পাশে দাঁড়িয়ে আছে নীল। নীলের পরনে আজ ধবধবে সাদা পাঞ্জাবি, কপালে পুরনো ক্ষত চিহ্নটা এখন আর কলঙ্ক নয়, বরং বীরত্বের তিলক হয়ে চলছে। অরুণী যখন ভাইবা রুম থেকে বের হলো, তার চোখে মুখে এক অপার্থিব তৃপ্তি। সে জানতো বোর্ডের মেম্বাররা যখন তার সাহসিকতা আর সততার গল্প শুনছিলেন, তখন তারা একজন হবু ক্যাডারের মধ্যে একজন প্রকৃত নেত্রীকে দেখতে পেয়েছিলেন। ভাইবা শেষে অরুণী করিডোর দিয়ে হেঁটে আসছিল, সামনেই নীল দাঁড়িয়ে। অরুণীকে দেখেই নীল পকেট থেকে একটা ছোট মকমলের বাক্স বের করলো। সে কোনো নাটকীয় হাঁটু গেড়ে বসা বা চিৎকার করলো না, সে শুধু অরুণীর সামনে গিয়ে দাঁড়ালো। সিনিয়র, আপনার বিসিএস ভাইবা তো শেষ, এবার আমার জীবনের ভাইভাটা নিয়ে নিন। সারা জীবন আপনার এই গম্ভীর মুখটা সহ্য করার জন্য আমাকে কি লাইফ টাইম মেম্বারশিপ দেওয়া যায়? অরুণী বাকরুদ্ধ হয়ে গেল। সে দেখলো বাক্সের ভেতরে একটা নীল হীরের আংটি। নীলের চোখের মায়া আজ সমুদ্রের গভীরতাকেও হার মানিয়েছে। অরুণী আংটিটা হাতে নিয়ে নীলের দিকে তাকালো। জুনিয়র সাহেব, আপনি কি জানেন ক্যাডার হওয়া কতটা কঠিন? আপনার সাথে সংসার করা তার চেয়েও বেশি কঠিন। আপনি তো সেদিন মাস্তানিয়ার পাগলামি নিয়ে থাকবেন, আপনি তো সারাদিন মাস্তানিয়ার পাগলামি নিয়ে থাকবেন। আমি তখন সামলাবো কাকে, দেশ নাকি আপনাকে? আপনি দেশ সামলাবেন আর আমি আপনার সেই দেশ সামলানোর পেছনের শক্তি হয়ে থাকব। ক্যাডার অরুণী চৌধুরীর ড্রাইভার হওয়ার অফারটা কিন্তু এখনো ভ্যালিড। অরুণী এবার আর রাগ করতে পারলো না। সে নীলের হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে নিল। তাদের এই নীরব অঙ্গীকার সাক্ষী হয়ে রইল ঢাকা শহরের ব্যস্ত রাজপথ। 1 মাস পর শান্তিনগরের প্রতিটি ঘর আজ আলোকসজ্জায় সজ্জিত। জামান ভিলা আর চৌধুরী ভিলার মাঝখানের দেওয়ালটা আজ অদৃশ্য হয়ে গেছে। চৌধুরী সাহেব নিজের ভুল বুঝতে পেরে নীল আর অরুণীর বিয়ের সব আয়োজন রাজকীয়ভাবে করেছেন। মজিদ মামা আজ শেরওয়ানির পরে গেটে দাঁড়িয়ে তদারকি করছেন, যদিও তার কাজ শুধু মানুষের ভুল ধরা। আরে ভাই, ফুলের মালাটা কি আরেকটু নিচে ঝুলানো যেত না? জামান সাহেব আপনার বিসিএস ক্যাডার মেয়ে বলে কথা, একটু জাঁকজমক না হলে চলে? ঠিক তখনই বিয়ের স্টেজে এক অপ্রীতিকর ঘটনার চেষ্টা হলো। শাকিল তার শেষ চাল হিসেবে কয়েকজন নেশাখোরকে নিয়ে গেটে এসে ঝামেলা শুরু করলো। সে ভাবলো নীলের বিয়ের আনন্দ তছনছ করে দেবে, কিন্তু সে জানতো না নীল এখন আর সেই একা মাস্তান নয়। নীল বিয়ের পিঁড়ি থেকে উঠে এলো, তার পরনে মেরুন রঙের বেনারসি পাঞ্জাবি। সে গেটের কাছে গিয়ে শাকিলের সামনে দাঁড়ালো। শাকিল, আজ আমার জীবনের সবচেয়ে খুশির দিন। আমি চাই না আজ রক্ত ঝরুক। পুলিশ তোকে অলরেডি খুঁজছে তোর সব অপকর্মের জন্য। এখন তুই ভালো মানুষের মতো যাবি নাকি আমি হাতটা আবার একটু গরম করব? শাকিল দেখলো নীলের পিছনে দাঁড়িয়ে আছে পুরো শান্তিনগরের মানুষ, আর সামনে দাঁড়িয়ে আছে একজন হবু প্রশাসনিক কর্মকর্তা অরুণী। শাকিল বুঝলো অন্ধকার জগতের দিন শেষ। সে মাথা নিচু করে সেখান থেকে বিদায় নিল। এটাই ছিল শান্তিনগরে অশুভ শক্তির শেষ পরাজয়। বিয়ের কাজ শেষ হলো। অরুণী আর নীল এখন ছাদের সেই পরিচিত কোণায় দাঁড়িয়ে, যেখান থেকে তারা একে অপরকে লুকিয়ে দেখত। অরুণীর পরনে লাল রঙের ভারী বেনারসি, আর নীলের চোখে অরুণীকে হারানোর ভয় কাটিয়ে পাওয়ার তীব্র আনন্দ। সিনিয়র, একটা কথা ছিল। আবার কি হলো? আজ অন্তত জুনিয়র সিনিয়র ডাকটা বন্ধ করা যায় না? না, ওটা তো আমাদের প্রেমের সিগনেচার। শুধু এটুকু বলতে চাই, আমি আপনার সেই বখাটে জুনিয়র ছিলাম, আছি আর থাকব। তবে এখন থেকে আপনার সরকারি বাসভবনের বখাটে জামাই হিসেবে। অরুণী নীলের কাঁধে মাথা রাখলো। গোধূলির শেষ সূর্যটা ডুবে যাওয়ার আগে এক টুকরো সোনালি আলো তাদের উপর ছড়িয়ে দিয়ে গেল। শান্তিনগরের বাতাসে তখন বেজে উঠছে সানাইয়ের সুর, এক কঠোর সিনিয়রের গাম্ভীর্য আর এক পাগল জুনিয়রের নিঃস্বার্থ ভালোবাসার এক পূর্ণাঙ্গ মহাকাব্য। শান্তিনগরে এই গলিতে হয়তো আবারও নতুন কোনো কিশোরীর প্রেমে কোনো জুনিয়র পড়বে, হয়তো আবারও কোনো কঠোর সিনিয়র তার মন হারাবে, কিন্তু নীল আর অরুণীর এই লড়াই, ত্যাগ আর বিজয়ের গল্প শান্তিনগরের দেওয়ালে দেওয়ালে খোদাই করা থাকবে চিরকাল। ভালোবাসা যেখানে সাহস যোগায়, সেখানে সমাজ আর আভিজাত্যের দেওয়াল তাসের ঘরের মতো ভেঙে পড়তে বাধ্য।